আজকের এই ক্লাসে আমরা রেলওয়ে গ্রুপ ডি 2025-26 যে পরীক্ষা হলো সেখানে যে সমস্ত টাইপের ম্যাথের প্রশ্নগুলো হয়েছে সেই সমস্ত টাইপগুলো নিয়েই কিন্তু আলোচনা করব। যারা ম্যাথ ভালো পারো তোমরা পিডিএফ তুলে প্র্যাকটিস করো, যারা ম্যাথে দুর্বল আছো প্রত্যেকটা টাইপ কিন্তু বুঝে নাও, এইগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমার হচ্ছে টেকনিশিয়ানে তুমি দেখতে পাবা। দেখো প্রায় প্রত্যেক শিফটেই এরকম প্রশ্ন দিয়েছে যে নিচের কোন অনুপাতটি সবচেয়ে বড় বা নিচের কোন অনুপাতটি সবচেয়ে বেশি, কি করবা? কি করবা, নিয়মটা কি দাদা? নিয়মটা হচ্ছে তোমার এই অনুপাতের প্রথম সংখ্যাকে পরের সংখ্যা দিয়ে ভাগ করে দেখতে হয়। মানে 75 দিয়ে আমরা 38কে ভাগ করব, দশমিক নিয়ে শূন্য হবে, এইভাবে কিন্তু আমরা বার করে করতে পারি। এবার আমি তোমাকে দেখো পরীক্ষার সময় এইসব এত কিছু করার দরকার নেই, তোমার কিন্তু কমন সেন্সটা কাজে লাগাতে হবে। শর্টকাটটা কি? তুমি কি করবে, এই প্রথম সংখ্যা যেটা আছে পরের সংখ্যার ফার্স্ট ডিজিট দিয়ে তাকে ভাগ করে দেখো। দেখো 7 দিয়ে যদি তুমি 38কে ভাগ করো বলবা 5 7টা 35, মানে 5 পয়েন্ট সামথিং কিছু আসবে। 37কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো বলবা 5 7টা 35, 7 অর্থাৎ 7 পয়েন্ট সামথিং কিছু আসবে। 33কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো বলবা 5 6 30, 6 পয়েন্ট সামথিং কিছু আসবে। 35কে 8 দিয়ে ভাগ করলে বলবা 4 8 32, অর্থাৎ 4 পয়েন্ট সামথিং কিছু আসবে। তাহলে বুঝেই গেছো 7 সবার বড়, মানে অপশন 2 এ যেটা রয়েছে যে অনুপাত সেটাই কিন্তু সবচেয়ে বড়। এটা হচ্ছে তোমার কমন সেন্স দিয়ে কিন্তু তুমি খুব সহজেই দ্রুত সমাধান করতে পারবা। বলো সঙ্গে সঙ্গে কি হবে বলবা দাদা? 46কে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা বলবো যে হচ্ছে 6 7টা 42, 6 এর পরে সামথিং কিছু একটা আসতে পারে। আচ্ছা তারপরে দেখো 39কে 8 দিয়ে ভাগ করলে বলবা 5 8 40, মানে 5 এর থেকে কিছু কম হবে, অর্থাৎ 4 পয়েন্ট সামথিং 4.98 এরকম কিছু হবে। যদি 34কে 7 দিয়ে ভাগ করি বলবা 4 7টা 28, 5 7টা 35, তাই না? মানে এখানেও সেই 4 পয়েন্ট সামথিং কিছু একটা আসছে। 36কে 6 দিয়ে ভাগ করলে দেখো 6 6 36, একটা জিনিস বোঝো, 6 6 36 ঠিক আছে, তুমি তো সঙ্গে সঙ্গে এই দুটো বাদ দিয়ে দিবা, মানে এই দুটো অপশন কখনোই বড় হবে না, কারণ 4 পয়েন্ট সামথিং কিছু, তাহলে হয় 1 না হলে 4, যেখানে দুটোই 6 6 বেরোচ্ছে। একটা জিনিস তুমি লক্ষ্য করো, এখানেই তোমার কমন সেন্সটা কাজে লাগবে। তুমি নিচেরটায় কি করছো, 36কে 6 দিয়ে করছো, কিন্তু আসলে এটা 69, মানে এটা কিন্তু 70 ধরতে পারো। তার মানে 7 দিয়ে যদি ভাগ করতে তাহলে 5 7টা 35, 5 পয়েন্ট কিছু একটা হতো, তার মানে এটা কিন্তু ওই একের অপশনের তুলনায় ছোট, অর্থাৎ সঙ্গে সঙ্গে অপশন 1 তুমি সঠিক উত্তর করে দেবা। বিষয়টা ধরতে পারলে আমি কি বলতে চাইছি তোমাকে? এটা হচ্ছে শর্টকাট, বলতে কি তুমি তোমার নিজের বুদ্ধি খাটিয়ে এইভাবে করতে পারো তাড়াতাড়ি, কেমন? এটাই আর কি তাড়াতাড়ি করার একটা সহজ উপায়। বলো তাহলে সব থেকে ছোট কোনটা? দাদা 33কে 7 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 4 7টা 28, 4 পয়েন্ট সামথিং কিছু আসবে। এখানে যদি আমরা 40কে 5 দিয়ে ভাগ করি 8 মতো কিছু আসবে। 28কে ভাগ করলে 4 7টা 28, এখানেও আমাদের বোঝার বিষয় আছে। দাদা আগেরটায় কি করেছিলাম, 33কে 7 দিয়ে ভাগ করেছিলাম, 33কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 4 পয়েন্টের পরে কিছু আসবে। 28কে 7 দিয়ে ভাগ করলে পুরো 4 পয়েন্টই হয়ে যাবে, এরপরে কিছু আসবে না, শুধু 4.0 বা বলতে পারো এরপরে কিছু আসবে না। তার মানে বুঝে যাচ্ছ যে প্রথমটা 1 নম্বরের থেকে কিন্তু 3 নম্বরেরটা ছোট, 1 নম্বরের থেকে 3 নম্বরটা ছোট, অর্থাৎ 1 নম্বর আর 2 নম্বর কেটে দিলে। এবার 4 নম্বরটা যদি 4 এর থেকেও ছোট হয়, ধরো 3.5 হলো বা 3 হলো, তাহলে সেটাই আমাদের উত্তর হবে, তাই না? সঙ্গে সঙ্গে তুমি বলবা দা 45কে যদি 8 দিয়ে ভাগ করি 5 8 40, তার মানে এটা বড় হচ্ছে, অর্থাৎ অপশন 3 আমরা সঠিক উত্তর নেব। ধরতে পারলে? ধরতে পারলে আমি কি বলতে চাইছি দেখো। নিচেরটা মানে পরেরটা কি বলছে, সব থেকে ছোট 40কে 9 দিয়ে যদি ভাগ করি বলবো যে 4 নং 36, মানে 4 পয়েন্ট কিছু একটা আসবে। 34কে যদি 5 দিয়ে ভাগ করি বলবা 5 6 30, মানে 6 পয়েন্ট কিছু একটা আসছে। 30কে 5 দিয়ে তাও 6 পয়েন্ট কিছু একটা আসছে। 48কে 5 দিয়ে বলবো 5 নং 45, 9 পয়েন্ট, মানে বুঝেই গেছি অপশন 1 আমাদের সঠিক উত্তর হতে বাধ্য। কেমন? তাহলে পারবে খুব সহজে। চলো মৌলিক সংখ্যা, দেখো মৌলিক সংখ্যা দিচ্ছে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা বার করো। দেখো মৌলিক সংখ্যা বার করার একটা নির্দিষ্ট কোনো ট্রিক্স নেই, তবে আমি তোমাকে কিছু তথ্য বলবো, সেগুলো তুমি শোনো, তাহলে খুব তাড়াতাড়ি তুমি সমাধান করতে পারবে। দেখো মৌলিক সংখ্যা কোনটা সেটা জানার থেকে কোনটা মৌলিক নয় সেটার দিকে তুমি জোর দেবে। আর সেটা কি করে তুমি বুঝবে? দেখো কোনো সংখ্যার শেষে যদি 0 অথবা 5 অথবা কোনো ইভেন্ট নাম্বার, মানে জোড় সংখ্যা থাকে, সেটা কখনোই মৌলিক হবে না। কেমন? তার মানে দেখা মাত্রই অপশন একটা তুমি বলবা হবে না এটা, কারণ এর শেষের অঙ্কটা 5 আছে, তাই না? ওটা মৌলিক হবে না।
দ্বিতীয়ত দ্বিতীয়ত আমরা কি চেক করব? আমরা দেখব যে এই যে সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল ৩ অথবা ৩ এর কোনো গুণিতক আসছে কিনা। যদি আসে তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে না। বুঝতে পারছো আমার কথা? তারপরে আমরা কি করব? তারপরে আমরা দেখব যে সংখ্যাটা কতটা বড় তার আগের বর্গর যে বর্গ করলে যে সংখ্যা পাওয়া যায় তার আগের মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করব। চলো বিষয়টা বোঝো। তাহলে দেখো, সঙ্গে, সঙ্গে প্রশ্ন দেখা মাত্রই তুমি বলবো অপশন ১ মৌলিক সংখ্যা নয়, কারণ ৫ আছে। দেখো পরেরটা যদি অঙ্কগুলো যোগ করো ৭ আর ২ ৯ আর একে ১০, ১০ কিন্তু ৩ এর গুণিতক নয়, মানে ৩ দিয়ে ভাগ যায় না, এটা হতে পারে মৌলিক। ৯ আর ২ ১১, এটাও মৌলিক হতে পারে। এটা দাদা মৌলিক সংখ্যা হবে না, কারণ ৩ টে ১ মানে ৩, তাই তো? তাহলে আমরা দেখব এই দুটোর মধ্যে কোনটা মৌলিক সংখ্যা। এবার দেখো, এবার কি করবে? এবার তুমি দেখবে যে ১২৭, ১১৯ কোন সংখ্যার বর্গের কাছাকাছি? বলবা দাদা ১১, ১১, ১২১। তার মানে ১১ থেকে আগে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো দিয়ে ভাগ করে দেখতে হবে। ১১র আগে বলবা যে দাদা ৭ আছে, আর ওর আগে আমরা যাব না, কারণ ৫ আমাদের চেক করা হয়ে গেছে, ৩ ও আমাদের চেক করা হয়ে গেছে, আর ২ তো আমরা চেক করবই না, কারণ ২ তো জোড়-বিজোড় থাকলে দেখেই বুঝতে পারবো, তাই না? তার মানে ৭ আর ১১ দিয়ে শুধু চেক করাটা বাকি আছে। চলো প্রথমটাই তুমি অ্যাপ্লাই করো। দাদা ১২৭ কে যদি ৭ দিয়ে ভাগ করি, ৭ অক্ষে ৭ মানে থাকছে হচ্ছে ৫, ৫৭ কিন্তু ৭ এর ঘরের নামতা পড়লে আসে না, অর্থাৎ ৭ দিয়ে গেল না। ১১ দিয়ে দেখি তো, ১১ অক্ষে ১১ থাকছে ১৭, মিলছে না, অর্থাৎ অপশন ২ আমাদের সঠিক উত্তর হয়ে গেল। দেখো পরেরটা চেক করো, ৭ দিয়ে যদি তুমি ভাগ করো, বলবা ৭ অক্ষে ৭, ৪ থাকছে, ৭ ৭টা ৪৯, এটা কিন্তু ৭ দিয়ে ভাগ যাচ্ছে। আর ৭ দিয়ে ভাগ যাওয়া মানে কি? সেটা কিন্তু মৌলিক সংখ্যা নয়। কারণ মৌলিক সংখ্যা সম্পর্কে বলে দিয়েছি যে, যে সংখ্যাকে ১ এবং সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা ২টি উৎপাদক। কয়টি? ২টি উৎপাদক, মাথায় রাখবে। চলো নিচেরটা করো। বলো। সঙ্গে, সঙ্গে দেখা মাত্রই বলবা দাদা, দেখো কিছু, কিছু কমন সেন্স তো তোমার আছেই। এটা দেখা মাত্রই বলবা ১১ দিয়ে ভাগ যায়, তাই না? সেগুলো কিন্তু ঝট করে তুমি বাদ দিয়ে দিতে পারবা। বিষয়টা বুঝতে পারছো? তারপরে বলবা দাদা ৮ আর ২ ১০, ১৯ হচ্ছে এটা হচ্ছে যেতে পারে, ৩ এর গুণিতক আসছে না, ৭ আর ২ ৯, এটা ৩ এর গুণিতক। এটা অ্যান্সার মানে মৌলিক সংখ্যা হবে না। এটা দেখো ৮, ১৭, এটাও হতে পারে, তাই না? এবার দেখো কি করবা? বাদ দেওয়ার সময় বড় সংখ্যাকে লাস্টে ধরবা, আগে ছোট সংখ্যাকে চেষ্টা করবা। দেখো আমরা যদি জানতে পেরে যাই যে এই যে ২ নাম্বারের যে সংখ্যাটা রয়েছে ২৮৯, এটা মৌলিক হ্যাঁ কি না? যদি এটা হয় তো ওটাই অ্যান্সার নিয়ে নেব, যদি ওটা না হয় তাহলে ৪ নাম্বারটা অ্যান্সার নিয়ে নেব। বিষয়টা বুঝতে পারছো? দেখো তা সঙ্গে, সঙ্গে বলবা এই যে এই সংখ্যাটা তোমার হচ্ছে কার বর্গের কাছাকাছি? আমরা পড়েছি দাদা হচ্ছে তোমার ওই ১৫, ১৫, ২২৫ মানে ১৬, আচ্ছা ১৭, হ্যাঁ ১৭ পর্যন্ত আমরা দেখব। মানে ১৭ র আগে আছে ১৩, ১৩ র আগে দাদা বলবো আমরা হচ্ছে ১৩ র আগে হচ্ছে ১১, ১১ র আগে ৭। ৭ দিয়ে যদি আমরা চেক করি ৪ ৭ টা ২৮ হচ্ছে না, তাই না? আচ্ছা ১১ দিয়ে চেক করলে ২২ হচ্ছে না। ১৩ দিয়ে চেক করলে বলবো দাদা ১৩ দুগুণে ২৬, ২৯ থাকছে, হচ্ছে না। ১৭ দিয়ে যদি আমরা চেক করি দাদা, ১৭ অক্ষে ১৭ থাকছে ১১, ৯, হ্যাঁ, 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 একটু দেখো ৭ ১৭ কত হয়? বলো ১১৯, অর্থাৎ এটা ১৭ দিয়ে যাচ্ছে, মানে এটা মৌলিক সংখ্যা নয়, অর্থাৎ ৪ নম্বরে যে সংখ্যাটা আছে সেটা মৌলিক সংখ্যা হতে বাধ্য। যদি সেটাও মৌলিক না হয় তাহলে তো প্রশ্নই ভুল। বিষয়টা বুঝতে পারছো? তাহলে খুব সহজে কিন্তু এইভাবে তুমি এগুলো ধরতে পারবা। আর তার জন্য কিন্তু তোমাকে মোটামুটি ২০ পর্যন্ত মানে ১৭, ১৮, ১৯ এই সমস্ত ঘরের নামতা মুখস্থ করাটা অত্যন্ত জরুরি। ঠিক আছে? চলে আসো পরের প্রশ্ন। দেখো এরকমও প্রশ্ন এসেছে যে ১৪৩ থেকে ১৫১ পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা কটা? মানে কতগুলো মৌলিক সংখ্যা আছে? প্রশ্ন পড়বে ভালো করে। ১৪৩ থেকে ১৫১ পর্যন্ত, মানে ১৪৩টা ধরে ১৫১ পর্যন্ত আমাদের ধরতে হবে। কেমন? দেখো একটু লিখে নিবা কষ্ট করে। ১৪৩, ১৪৪ লিখব না, কারণ জোড় সংখ্যা। ১৪৫ লিখব না, কারণ লাস্টে ৫ আছে। বিষয়টা বুঝতে পারছো? ১৪৬ হবে না, ১৪৭টা হতে পারে মৌলিক। আচ্ছা ১৪৮ হবে না, ১৪৯টা হতে পারে, ১৫০ হবে না, ১৫১টাও হতে পারে। ব্যাস, এবার আমরা কি চেক করব? এবার আমরা দেখব দাদা ৩ মানে ৩ বা ৩ এর কোনো গুণিতক আসছে কিনা অঙ্কগুলো যোগ করে। যদি যোগ করি ৫ আর ৩ ৮, দাদা ৫ আর ৩ ৮ হবে না। তাহলেও তুমি একটু চোখ কান বুজে জেনেই গেছো, মানে দেখে বুঝতে পারছো এটা মৌলিক সংখ্যা নয়, কারণ ১১ র গুণিতক দেখেই বোঝা যাচ্ছে।
এটাও কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে ৭ দিয়ে ৭ দুগুণে ১৪ তোমার হচ্ছে ৭ অক্ষে ৭। একটু যদি ভালো করে লক্ষ্য করো দেখেই কিন্তু বোঝা যায়। এখানে দেখো তো ৯ আর এদিকে ৪ আর এদিকে হচ্ছে ৫। তার মানে ১৪, ১৪ কিন্তু ৩ এর গুণিতক নয়। ৫, ৬ এর আগে ৭ এটাও নয়। তাহলে আমরা এই যে সংখ্যা দুটোর আগে বলবা যে দাদা ওই হচ্ছে ১২, ১২ ১৪৪ মানে ১২ র আগে পড়ছে ১১ আর এদিকে তোমার হচ্ছে ৭। দেখো ১২ আমি কেন লিখলাম না? কারণ ১২ টা তো একটা জোড় সংখ্যা, ওটা তো মৌলিক সংখ্যা নয়। তার মানে ৭ আর ১১ দিয়ে চেক করে দেখতে হবে এই দুটো যায় কিনা। যদি মেলে তাহলে মৌলিক হবে না, যদি না মেলে তাহলে মৌলিক হবে। ৭ দিয়ে যদি চেক করো ৭ দুগুণে ১৪ ৯ থাকছে, হবে না। ১১ দিয়ে যদি চেক করো ১১ অক্ষে ১১ মানে তোমার 39 থাকছে, মিলছে না, হবে না। তার মানে এটা একটা মৌলিক সংখ্যা। বিষয়টা বুঝতে পারছো? চলো পরেরটা দেখো। ৭ দিয়ে চেক করো ৭ দুগুণে ১৪ ১১ থাকছে, হচ্ছে না। ১১ অক্ষে ১১ মিলছে না, এটাও মৌলিক সংখ্যা, দুটো পেলাম। কতগুলো আছে? দুটি আছে। এইটুকু সময় তোমাকে দিতেই হবে। এর থেকে যে কোনো নির্দিষ্ট শর্টকাট ট্রিক্স নেই যে এর উপর ফেললাম আর পট করে বেরিয়ে আসলো, সেটা কিন্তু বস আমার জানা নেই। দেখো বলছে যে ৪১১ থেকে ৪২৪ এর মধ্যে থাকা মৌলিক সংখ্যার কতগুলো আছে আর কি সেটা। দেখো এখানে বলেছে এত এবং এতর মধ্যে, তার মানে এই দুটো সংখ্যা বাদ দিয়ে বলবা ৪১২ আমাদের লাগবে না, ৪১৩টা হতে পারে, ৪১৪ দরকার নেই, ৪১৫ হবে না, ৪১৬ ৪১৭ হতে পারে, ৪১৮ ৪১৯ হতে পারে, ৪২০ ৪২১ ৪২১ হতে পারে, ৪২৩ ১ মিনিট, ৪২৩ও হতে পারে, তাই না? তাহলে কি চেক করব? আমরা জানি ২১ ২১ ৪৪১ মানে ২১ এর আগে পড়ছে তোমার হচ্ছে ১৯ ১৯ তোমার হচ্ছে ১৭ ১১ আর হচ্ছে ৭ আর ৫ ৩ ওগুলো তো লাগবে না। এইগুলো দিয়ে চেক করে দেখব। তার আগে আমরা আরেকটা কাজ কি দেখব যে ৩ বা ৩ এর গুণিতক আসছে কিনা। দেখো তো ৪ আর ৩ ৭ আর একে ৮ না, আসছে না। আচ্ছা ৫ ৭ ৫ ১২ দেখো এটা কিন্তু ১২ চলে আসছে, অর্থাৎ ৩ এর গুণিতক এটা মৌলিক সংখ্যা হবে না। কেমন? এখানে দেখো ১০ আর ৪ ১৪ হচ্ছে না। এখানে ৪ আর ৩ ৭ হচ্ছে না। এখানে দেখো ৪ আর ২ ৬ আর ৩ ৯, এটাও কিন্তু বস কি হয়ে যাচ্ছে? ৩ মানে ৩ এর ভাগ চলে যাচ্ছে, অর্থাৎ এটাও কিন্তু মৌলিক সংখ্যা হবে না। এবার ৭ দিয়ে যদি তুমি এটাকে চেষ্টা করো বলবা যে হচ্ছে ৫ ৭ টা ৩৫ থাকছে ৬ ৭ নং ৬৩ ভাগ চলে যাচ্ছে, এটাও মৌলিক হবে না। ৭ দিয়ে যদি তুমি এই ৪১৯ কে চেষ্টা করো বলবা ৩৫ হচ্ছে না, কারণ হচ্ছে তোমার হচ্ছে ৭ এর ঘরে নামতে পারে ৫৯ কখনো আসে না। দেখো ৭ এবার ১১ দিয়ে চেক করো। ১১ দিয়ে বলবা ৩৩ তোমার হচ্ছে না। ১৭ দিয়ে যদি চেক করো বলবা ১৭ দুগুণই হচ্ছে কত? ৩৪ ৩৪ থাকলে পরে তুমি বলবা হচ্ছে না, হচ্ছে না। ১৭ দিয়েও হচ্ছে না। ১৯ দিয়ে চেক করে দেখো ১৯ দুগুণই ৩৮ ৩৮ তোমার হচ্ছে ৩৯ যাচ্ছে না। তার মানে এটা একটা মৌলিক সংখ্যা। এটা একটা মৌলিক সংখ্যা। কেমন? আবার এটাকে চেক করে দেখো। বলবা ৭ দিয়ে দিলে পরে ৪২ যাবে না, ১১ দিয়ে দিলে পরেও মিলবে না, ১৭ দিয়ে দিলে পরে বলো আ হচ্ছে ১৭ দিয়ে দিলে পরে হচ্ছে মিলছে না। ১৯ দিয়ে যদি দাও ৩৮ আচ্ছা ৪১ হচ্ছে না। তার মানে এটাও একটা মৌলিক সংখ্যা। কয়টি? ২টি। বা অপশনের দিকে তাকালেও বুঝতে পারছো যে এই ৩টে যখন কেটে দিয়েছি তার মানে ২টো সংখ্যা পড়ে আছে আর অপশনে এমন ১ তো নেই, ২ আছে, তাহলে ২টো আমাদের সঠিক উত্তর হতে বাধ্য। বিষয়টা ধরতে পারলে? চলো। দেখো অসৎ দোকানদার থেকে কিন্তু ভালো প্রশ্ন তুলেছে। তাই না? বলছে একজন অসৎ বিক্রেতা দাবি করেন যে তিনি তার পণ্য ক্রয় মূল্য বিক্রয় করেন। তবে তিনি ১০০০ গ্রাম ওজনের পরিবর্তে ৮৫০ গ্রাম ওজন ব্যবহার করেন, তাহলে শতকরা লাভ কত? দেখো ওই যে অসৎ লোকটা, অসৎ দোকানদারের লাভ কখন হচ্ছে? যখন সে ১০০০ গ্রাম বলে ৮৫০ গ্রাম দিচ্ছে, তখনই তার লাভ হচ্ছে। অর্থাৎ বলবা তার বিক্রয় করে লাভ হচ্ছে। ৮৫০ বিক্রি করলো তবেই তো সে ১৫০ গ্রাম কম দিয়ে সেটা হচ্ছে লাভ করলো। শতকরায় কত? তাই ১০০ দিয়ে গুণ করে দিবা। ০ ০ ঝেড়ে দাও, ৫ দিয়ে কাটলে ৩, ৫ দিয়ে কাটলে হয় ১৭। ১৭ দিয়ে যদি তুমি ৩০০ কে ভাগ করো বলবা হচ্ছে ১৭ কে কত? ১৭ আর তোমার হচ্ছে থাকছে কত বলো? হচ্ছে ৩, ১, ০ মানে হচ্ছে ৭ ১৭ ১১৯ ৭ ১৭ হবে। মানে ১৭ পয়েন্ট সামথিং অপশন ৩ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এই টাইপের প্রশ্ন আসছে। কিন্তু দেখো আহামরি যে খুব বিশাল টাফ লেভেলের প্রশ্ন কিন্তু সব নয়। কিছু আছে এর মধ্যে পাবা।
তুমি শুধু একটু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। বলছে দেখো একজন অসাধু দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রয় করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সে 10% কম ওজন ব্যবহার করে লাভের শতকরা হার মানে নির্ণয় করতে বলছে। 10% ওজন কম ব্যবহার করে, ধরো দেওয়ার কথা ছিল 100 গ্রাম, তাহলে 100 গ্রামে 10% হচ্ছে তোমার কম দিয়েছে, মানে বলবা দাদা যে 90 গ্রাম দিয়েছে, তাতে তার লাভ হয়েছে 10 গ্রাম, আর শতকরায় তাই 100 কত ঝেড়ে দাও, 9 দিয়ে 100কে ভাগ করলে 11.11 আমাদের সঠিক উত্তর। কেমন? চলো পরের প্রশ্ন আসছে, দেখো যে একজন অসাধু দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রয় করার কথা মানে বিক্রয় করার ভান করে, তবে সে একটি মিথ্যা ওজন ব্যবহার করে যার ওপর 200 গ্রাম লেখা আছে, কিন্তু আসলে সেই বাটখারাটার হচ্ছে ওজনে কম। এই মিথ্যা ওজন ব্যবহার করে দোকানদার 25% লাভ করে, ব্যবহৃত ওজনের প্রকৃত পরিমাণ নির্ণয় করতে বলেছে। মানে একজন চালাক দোকানদার বা অসাধু দোকানদার বলছে আমি তোমার এই দেখো 200 গ্রামের বাটখারা দেখিয়ে বলছে এই দেখো আমি তোমার 200 গ্রাম চিনি দিলাম, কিন্তু আসলে ওই 200 গ্রাম না, ওটা ওর থেকে কম। সেই কারণেই ওই লোকের আর কি হচ্ছে যে 25% লাভ হচ্ছে। দেখো কি করে করবা, আগে দেখো 25% লাভ মানে কি, তুমি তো জানোই 25% মানে 1/4। দাদা 4-এ 1 লাভ, 4-এ 1 লাভ মানে 4 টাকার জিনিস সে 5 টাকায় বিক্রি করেছে, টাকার হিসাবে বললে পরে। আর তুমি জানোই যে টাকা আর পরিমাণ কিন্তু কি হয় সবসময় উল্টো হয়, তাই না? টাকার অনুপাত যেটা, রেশিও যেটা, সেটা কিন্তু উল্টো করে দিলেই আমরা পরিমাণ পেয়ে যাব। তাহলে 5-4 হয়ে যাবে। যেখানে আমরা দেখলাম যে সে বলছে যে 200 গ্রামের বাটখারা, আমরা দেখছি যে সে বলছে 5 ইউনিট বাটখারা, তাহলে 5 ইউনিট সমান যদি 200 গ্রামের বাটখারা হয়, 1 ইউনিট সমান 40 গ্রাম, তাই না? তাহলে সে কত ইউনিটের বাটখারা মানে আসলে কতটুকু দিয়েছে প্রকৃত সে 4 ইউনিট দিয়েছে, মানে 4×16 160 গ্রাম দিয়েছে। বিষয়টা ধরতে পারলে? চলো পরের প্রশ্ন। বলছে একজন অসাধু দোকানদার পণ্য কেনার সময় 10% এবং পণ্য বিক্রয় করার সময় 10% প্রতারণা করে, লাভের শতকরা হার নির্ণয় করো। বিষয়টা বোঝো। ধরো কোনো একটা জিনিসের ক্রয় মূল্য 100 টাকা, মানে লেখা আছে 100 টাকা কেনার দাম। এবার সেই দোকানদারকে ফাঁকি দিয়ে, মানে ধরো যে ডিলারের কাছ থেকে নিচ্ছে সেই ডিলারকে ফাঁকি দিয়ে সে 10% কম দেয়, মানে 100 টাকার জায়গায় সে 90 টাকা দিয়ে জিনিসটা কেনে, 90 টাকা দিয়ে কেনে। আর সে নিজের দোকানে নিয়ে এসে বিক্রি করলো আরও 10% বাড়িয়ে, বললো যে ওই যে 100 টাকা লেখা আছে হচ্ছে সেটা মানে লেখা মার্ক প্রাইসটা বাদ দাও, মানে 100 আসলে 100 টাকার জিনিসটা সে 10% লাভ করে, মানে 110-এ বিক্রি করে। তাহলে তার মোট লাভের পরিমাণ কি দাঁড়ালো? তাহলে ওই যে অসৎ দোকানদারটা সে 90-এ নিয়ে এসে 110-এ ঝেড়ে দিল, মানে বলবা যে দাদা 90-তে তার 20 লাভ হলো, তাই না? 90-তে তার 20 লাভ হলো। দেখো আমি নিচে 100 ধরলাম না কেন, এসব বিষয় তো জানোই। কারণ সে কিনেছে কত, ওই অসাধু দোকানদার কিন্তু 90-তে কিনেছে, কিনে 110-এ বিক্রি করেছে, মানে 20 তার লাভ হয়েছে, শতকরায় কত ঝেড়ে দাও। সঙ্গে সঙ্গে শূন্য শূন্য কাটো, 200-কে যদি 9 দিয়ে ভাগ করো দাদা, কত হয় বলো? 9 দুগুণি 18, আবার 9 দুগুণি 18 মানে 22 পয়েন্ট সামথিং হবে, মানে 22/2/9 সঠিক উত্তর হবে। বিষয়টা ধরতে পারলে? চলো। একজন অসৎ দোকানদার ভুল ওজন ব্যবহার করে, দেখো ভুল ওজন ব্যবহার করুক অথবা সে কারচুরি করুক, যাই করুক না কেন সেটা অন্যায় করছে, তাই না? তাই ভুল ওজন ব্যবহার করে সে ক্রয়ের ওপরে 30% আর বিক্রয়ের ওপর 30% লাভ করে। ওই একই সিস্টেম, যে দাদা যদি 100 টাকা হয়, সে কেনার সময় তাকে ওই ডিলারকে ঠকিয়ে 30% কম দাম দিয়েছে, মানে 70 টাকা নিয়েছে। বিক্রি করার সময় আবার গ্রাহককে ঠকিয়ে মানে তাকে হচ্ছে বলেছে 130 টাকা নিয়ে নিয়েছে। তাহলে আসলে তার কি দাঁড়ালো, যে সেই মানে সেই অসৎ দোকানদারের লাভ কি হলো, যে 70 টাকায় তার জিনিসটা কিনা পড়েছে আর লাভ করেছে 70 থেকে 130 কত বেশি বলো? 60 বেশি, তাই না? 60 তার লাভ হয়েছে। হচ্ছে তোমার শতকরায় কত, 0 0 বেরিয়ে গেল। 600-কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো, বলো 600-কে 7 দিয়ে ভাগ করলে কি হবে? বলবা 7 8 56, মানে 8 দিয়ে শুরু কোনটা? অপশান 4 আমাদের সঠিক উত্তর। পুরোটা করার কোনো যুক্তিই নেই, তাই না? দেখো বলছে যদি কোনো দোকানদার কম ওজন ব্যবহার করে ক্রয় বিক্রয়ে 12% পর্যন্ত প্রতারণা করে, তাহলে মোট শতকরা মানে মোট লাভের শতাংশ কত? এই টাইপের প্রশ্ন কিন্তু আসছে বস, তোমাদেরও টেকনিশিয়ানে আসবে। দেখো ওই যে ওই দোকানদার কি করেছে, হচ্ছে কেনার সময়ও 12% প্রতারণা করেছে, বেচার সময়ও 12% প্রতারণা করেছে। তার মানে 100-র জিনিস হলে পরে সে 88-তে কিনেছে, আর বেচার সময় 112-তে কিনেছে। তাহলে 88-তে তার লাভ থাকছে কত? 88-তে বলবা 12 12 24 লাভ থাকছে, শতকরায় কত?
8 দিয়ে কাটলে 11, 3 8 24, 11 দিয়ে যদি 300-কে ভাগ করা যায় কত হয় বলো? 11 দুগুণী 22, মানে থাকছে 8, মানে 27 হবে আর কি। 27 দিয়ে কোনটায় উত্তর আছে? অপশন 2 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে এই ধরনের প্রশ্ন আসছে। সমস্ত টাইপই পাবে। মোটমাট 40টা টাইপ আছে, ঠিক আছে? 40 টাইপ আছে, তার মধ্যে এক এক করে সব করিয়ে দেবো। দেখো, অনুপাত সমানুপাত থেকে এই ধরনের প্রশ্ন আসছে যে 351 টাকায় একটি যোগফল 3 ব্যক্তির মধ্যে এই অনুপাতে বণ্টন করা হয়েছে। তা বণ্টনে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের মধ্যে পার্থক্য নির্ণয় করো। সিম্পল ব্যাপার দাদা, কি অনুপাতে 3 ব্যক্তির মধ্যে দেওয়া হয়েছে? এই তোমার 4, 11, 3, সঙ্গে সঙ্গে বলবা হচ্ছে 11 আর 4 হচ্ছে 15 আর 3 18, মানে 18 ইউনিট সমানই 351, 1 ইউনিট বাই 18। আর আমাদের দরকার কি? যে বৃহত্তম ও ক্ষুদ্রতমের পার্থক্য। বৃহত্তম কত? 11 ইউনিট। ক্ষুদ্রতম কত? 3 ইউনিট। তাহলে 11 আর 3 এর পার্থক্য হচ্ছে তোমার 8। 8 সমান কত? তাহলে সঠিক উত্তর চলে আসবে। দেখো, কাটো, 2 দিয়ে কাটলে নিচে 9, 2 দিয়ে কাটলে হচ্ছে 4 হচ্ছে, 9 দিয়ে এটাকে কাটলে বলবা 3 নং 27, 9 নং 81, তাই না? তার মানে 4 দিয়ে গুণ করলে 4 নং 36 6, এককের ঘরে 6 আছে, অপশানে একটাই আছে, অপশান 3 আমাদের সঠিক উত্তর। দেখবা গুণ করলে 156ই হবে। চলো পরের প্রশ্ন দেখো, বলছে যে একটি পরিবার একটি পরিমাণ অর্থ যথাক্রমে এই অনুপাতে তোমার এ বি সি এর মধ্যে ভাগ করা হয়েছে। যদি সি এর ভাগ বি এর ভাগ থেকে 300 ভাগ বেশি হয়, তাহলে এ বি এর ভাগের চেয়ে কত টাকা বেশি? মানে মোদ্দা কথা, প্রশ্নটা এই বলতে চাইছে যে সি এর ভাগটা বি এর ভাগের থেকে 300 টাকা বেশি। 300 ভাগ নয়, 300 টাকা বেশি। তাহলে এ বি এর থেকে কত টাকা বেশি? সঙ্গে সঙ্গে ইউনিটে তুমি দেখতে পাচ্ছ যে সি এর ভাগ তোমার এই বি এর থেকে 3 ইউনিট বেশি। কত বেশি? 3 ইউনিট। তাহলে 3 ইউনিট যদি তোমার 300 হয়, 1 ইউনিট মানে হবে বলবা 100। তাহলে 1 ইউনিট যদি তোমার 100 হয়, সঙ্গে সঙ্গে বলবা দাদা এ বি এর থেকে কত ইউনিট বেশি পেয়েছে? দেখো, এ বি এর থেকে 1 ইউনিটই বেশি পেয়েছে, তার মানে 100ই আমাদের সঠিক উত্তর। ধরতে পারলে? চলো দেখো, এই ধরনের প্রশ্ন এসেছে যে ধরুন এক্স ওয়াইয়ের অনুপাত এত, ওয়াই জেডের অনুপাত এটা, তাহলে যদি এত টাকা এই 3 জনের মধ্যে বণ্টন করা হয়, তাহলে প্রত্যেকের পরিমাণ কত? সিম্পল প্রশ্ন, কিন্তু এই সমস্ত কিছুই দেখো তোমাকে প্র্যাকটিসের উপর নির্ভর করে। তুমি যদি ভালো অঙ্ক প্র্যাকটিস করো, তাহলে তোমার কাছে একদম সব ইজি লাগবে। তুমি যদি ভালো মতো প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু তোমার কাছে একটু সমস্যা হবে। সঙ্গে সঙ্গে তুমি আগে এক্স, ওয়াই আর জেডের মানটা বার করবা, মানে রেশিওতে বলবা এক্স হবে কি 4 দুগুণী 8, ওয়াই হবে কি? দেখো, ওয়াই সমান এখানে 5 আর এখানে 4ই আছে, তার মানে 4 5 20, আর জেড হবে শেষেরটা নিতে হয়, 5 7 35, তাই না? তাহলে যোগ করলে কত হচ্ছে বলো? কাটাকাটি তো যাচ্ছে না, তাহলে 30 50, 50 হচ্ছে 8 দিকে 8 5 13, মানে 63। তাহলে এই 63 সমানই 15 12 0। তাহলে দেখো হচ্ছে 63 সমান যদি এত হয়, 1 সমান কত? বাই 63 ইন্টু আমাদের দরকার হচ্ছে কি 3 জনারই বার করতে বলেছে, তাহলে আগে আমরা এক্স এরটা বার করে নিই। একটা বার করলেই বুঝে যাব, কারণ সবারই প্রথমটা পৃথক পৃথক আছে। 8 সমান কত? দেখো, যদি তুমি কাটো, তুমি যদি 3 দিয়েই কাটো না, 21 হচ্ছে, 3 দিয়ে কাটলে 3 5 15 0, 3 4 12 0, 7 দিয়ে কাটলে হয় 3 7 21, 7 দিয়ে কাটলে হয় 7 7 49, 1 মিনিট, 7 7 49, 7 দুগুণী 14 0, 3 দিয়ে কাটলে 3 24 72 240, 240 এর সাথে 8 গুণ করলে কত হয়? 0, 4 32 2, 3 থাকলো 16 আর 3 কত? 19, মানে 1920। দেখো, একটা অপশানেই কিন্তু প্রথমটাই 1920 আছে, অর্থাৎ বাকিগুলো আর বার করতে হলো না আমাদের। বিষয়টা বুঝতে পারলে? চলে আসো পরের প্রশ্নে। বলছে যে 651 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাগে ভাগ করা হয় যে এ এর দ্বিগুণ ভাগ বি এর 3 গুণ এবং সি এর 5 গুণের সমান হয়। তাহলে সি এর ভাগ কত? দেখো, বলছে এ এর দ্বিগুণ, এ এর দ্বিগুণ তোমার ওই হচ্ছে বি এর 3 গুণ, 1 মিনিট, বি এর 3, দেখো লেখাটা বসছে না কেন, যাই হোক বি এর 3 গুণ এবং সাথে সি এর 5 গুণ, সি এর 5 গুণ সমান এগুলো। দেখো, এগুলো সমান থাকলে আমাদের কি করতে হবে? এ বি আর সি এর রেশিও বার করতে হবে। কি করবা? দেখো, এই যে সংখ্যাগুলো রয়েছে না, এদের লসাগু বলো। 2 3 আর 5 এর লসাগু কত হয়? তোমার বলবা হচ্ছে 30 হচ্ছে, তার মানে 30 কে
2 দিয়ে ভাগ করো 15 হবে, তাহলে এর রেশিও 15। 30কে 3 দিয়ে ভাগ করো, তাহলে 10 হচ্ছে বি এর রেশিও। 30কে 5 দিয়ে ভাগ করো, 6 হচ্ছে সি এর রেশিও। ঠিক আছে, এটা সমানই তো তোমার এই যে 651 টাকা। বলবা যে দাদা হচ্ছে কত হচ্ছে বলো, যে 15 আর 6 21 আর 10 31। কত? 31। 31 ইউনিট, 31 সমানই 651। কেমন? তাহলে 1 ইউনিট বলবা 31 দুগুণী 62, 31 অক্ষে 31, মানে 1 ইউনিট সমান 21। 1 ইউনিট যদি 21 হয়, সি এর ইউনিট কত? 6। 6 ইউনিট সমান কত? 6 দিয়ে বলে দিবা 6 কে 6, 6 দুগুণী 12, 126, অর্থাৎ অপশান 4 আমাদের সঠিক উত্তর। বিষয়টা ধরতে পারলে? চলো পরের প্রশ্নে। বলছে এ বি সি এর মধ্যে এর একটি পরিমাণ এমন ভাগে ভাগ করা হয়েছে যে এ এর শেয়ারের সাথে বিসি এর সম্মিলিত শেয়ারের অনুপাত এত। দেখো, এ এর শেয়ারের সাথে বি প্লাস সি এর শেয়ারের অনুপাতটা দিয়েছে 3:5। ঠিক আছে, এবার এটাকে তুমি কি এইভাবে লিখতে পারো না? তুমি কি এইভাবে লিখতে পারো? এ অনুপাতকে এইভাবে লেখা যায় কি বলো? তাই বলো। 3/5 লেখা যায়? অবশ্যই লেখা যায়, তাই না? তাহলে আমরা এইভাবেই লিখবো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে বলবা এ, আর নিচে হচ্ছে তোমার হচ্ছে বি প্লাস সি সমান বলবা যে 3/5। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে দেখো যে সি এর প্রাপ্ত পরিমাণ এ এবং বি এর মোট প্রাপ্ত পরিমাণের এত সমান। তাহলে এখানে বলছে আবার যে সি এর পরিমাণ, সি আর এদিকে এ প্লাস বি কত আছে? দিচ্ছে 5/7। কেমন? এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানেও এ বি সি, এখানেও এ বি সি, তাহলে এখানেও যেটা হতে হবে এখানেও সেটা হতে হবে। দেখো এখানে 5 আর 3 8 আছে, এখানে কিন্তু 7 5 12 আছে, সমান নেই কিন্তু, তাই না? এই দুটোকে যোগ করলে 8 হচ্ছে, এই দুটোকে যোগ করলে 12 হচ্ছে, সেটা কি করে সম্ভব? এখানেও এবিসি, এখানেও এবিসি, তাহলে সমান করতে হবে। তাহলে তুমি 8 আর 12 যদি সমান করতে চাও, তাহলে তুমি কি করবা? বলবা 8 এর সাথে যদি 3 গুণ করি 3 8 24, 12 এর সাথে 2 গুণ করলে 12 দুগুণী 24। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কি 3 করে গুণ করতে হবে এই অনুপাতের সাথে। তাহলে 3 এর সাথে 3 গুণ করলে 3 তিরিক্ষে 9, 5 এর সাথে 3 গুণ করলে 3 5 15, 5 এর সাথে 2 গুণ করলে 10, 7 এর সাথে 2 গুণ করলে 14। মানে এবার তুমি পেয়ে যাবা এ অনুপাত বি অনুপাত সি এর মান। বলবা দাদা এ সমান কত বেরোলো? এদিকে 9, উপরে তো শুধু এই রয়েছে 9, আর এখানে উপরে শুধু সি রয়েছে, সি সমান 10, তাই না? আর বিটা তুমি বার করে ফেলতে পারবা। বলবা দাদা যে বিসি সমান যদি 15 হয়, যেখানে সি সমান 10, তাহলে বি নিশ্চয়ই 5 হয়ে যাবে। অথবা এদিক থেকেও ধরতে পারো যে এবি সমান যদি 14 হয়, যেখানে এ 9, তাহলে বি নিশ্চয়ই 5 হয়ে যাবে। অর্থাৎ এতদূর করে আমরা এটা বুঝতে পারলাম যে এ বি সি এর অনুপাত হলো 9 5 10। কেমন? কি বললাম? এ বি সি এর অনুপাত 9 5 10। চলো, এটা সমানই তো, দেখো এটা সমানই তো এত টাকা, তাই না? তাহলে বলবা কত হচ্ছে বলো? হচ্ছে 14 আর 10 24, 24 ইউনিটই তোমার হচ্ছে 4,800 টাকা। তাহলে 1 ইউনিট সমান 200 টাকা। 1 ইউনিট যদি 200 হয়, আমাদের বলেছে যে এ শেয়ার এবং বি শেয়ারের মধ্যে পার্থক্য। এ শেয়ার 9, বি শেয়ার 5, পার্থক্য কত? 4। তাহলে 4 সমান কত? 800 টাকা। অপশান 2 আমাদের সঠিক উত্তর। ধরতে পারলে তো? পরের প্রশ্নে চলে আসো। দেখো এরকমও প্রশ্ন এসেছে যে 19,000 টাকা 4 জন ছেলে, 5 জন মেয়ে, 6 জন মহিলার মধ্যে ভাগ করা হয়েছে, যাতে একজন ছেলে, একজন মেয়ে, একজন মহিলা এই অনুপাতে পায়। তাহলে একজন মেয়ের ভাগ কত? দেখো সঙ্গে সঙ্গে তুমি কি করবা? অনুপাতের সাথে এই যে কতজন আছে সেটা গুণ করে দিবা। দেখো, তাহলে দেখো প্রথমে কি আছে? ছেলে, অর্থাৎ বি দিয়ে বয়েজ লিখলাম, গার্লস আর এদিকে ওম্যান। ঠিক আছে, তাহলে প্রথমে আছে দাদা অনুপাতে 9, কজন বালক বা কজন ছেলে? 4 জন ছেলে। আচ্ছা, তারপরে অনুপাতে আছে 8, মানে মেয়েদের অনুপাত 8, আর কতজন মেয়ে আছে? 5 জন মেয়ে আছে। তারপরে বলবা মহিলাদের অনুপাত 4, কজন মহিলা আছেন? 6 জন মহিলা আছে। দেখো গুণ করো, বলবা দেখো গুণ করার থেকে রেশিও এখান থেকে কাটা যায়। এই 4 দিয়ে মানে সমান করে কাটলে পরে 4, এখানে 2 হচ্ছে, এখানে 4 বেরিয়ে গেল। বিষয়টা ধরতে পারলে আমি কি বলতে চাইছি? তাহলে বলবা 9 অনুপাত 10 অনুপাত 6 হলো, তাই না? আচ্ছা, এবার দেখো, এবারই তো তোমার হচ্ছে এই যে এই টাকাটা দেখতে হবে যে কত হচ্ছে। দাদা 9 6 15 আর 10 কত? 25। তাহলে 25 ইউনিট সমানই 1900। 1 ইউনিট সমান বাই 25। আমাদের কি জানতে চাইছে? একজন মেয়ের ভাগ কত? দেখো এখানে তো
আমরা মেয়েদের ওই তোমার দেখো টোটালে 5 জন মেয়েদের রেশিওটা 10, একজনের এখনই বেরোবে না, তুমি আগে 5 জনারটাই বার করে নাও, 5 জনার 10 ইউনিটের মান বার করে নাও, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে হয় 5, 5 দিয়ে 190কে ভাগ করলে কত হয় বলো? কোথায়? এই জায়গাটায় লিখছি, হ্যাঁ এই জায়গাটায় লিখছি দেখো, হচ্ছে 3 5 15, 5 40, 0 মানে 380, 380 ইন্টু 2 যদি গুণ করো তাহলে যেটা আসবে সেটা 5 জন মেয়েদের টাকার পরিমাণ বা অত টাকা পাবে। বলবা 0 8 দুগুণি 16, 6 3 দুগুণি 6 একা 7, অর্থাৎ 707 টাকা, তাই তো? 707 টাকা পাচ্ছে কতজন? 5 জন, 5 জন মেয়ে পাচ্ছে, কিন্তু আমাদের একজন মেয়ের কথা জানতে চাইছে। তাহলে দেখো একজন মেয়েকে যদি আমরা বার করতে হয় তাহলে 5 দিয়ে ভাগ করে দেবো, অনেকে কিন্তু হুটোপাটা করে অপশান 3 উত্তর করে আসবে, সেটাকে ভুল হয়ে যাবে। কাটো, 5 অক্ষে 5, হচ্ছে 5 5 25, 5 দুগুণে 152 আছে, অপশান 2 আমাদের সঠিক উত্তর। ধরতে পারলে বিষয়টা, চলে আসো। এই টাইপের প্রশ্নও দিয়েছে, হ্যাঁ, যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি এর মধ্যে এই অনুপাতে ভাগ করা হবে, কিন্তু ভুল করে এই অনুপাতে ভাগ করা হয়েছিল, ফলে বি এত হারিয়েছে, পরিমাণটা নির্ণয় করো। দেখো কে কে আছে? এ আছে, বি আছে আর সি আছে, আর এদের কি অনুপাতে ভাগ করা হচ্ছে হওয়ার কথা ছিল যে 2 5 7 এই অনুপাতে, কিন্তু ভুল করে কি অনুপাতে ভাগ করা হয়েছে? 5 অনুপাত 2 অনুপাত 7-এ। নিশ্চয়ই বি কিছু হারিয়েছে, দেখো বির 5 ইউনিট পাওয়ার কথা ছিল, বি পেয়েছে তোমার হচ্ছে 2 ইউনিট, মানে 3 ইউনিট হারিয়েছে, আর 3 ইউনিট সমানই 150 টাকা হারিয়েছে, তাহলে 1 ইউনিট মানে বলবো দাদা 50 টাকা, 1 ইউনিট মানে 50 টাকা। তাহলে পরিমাণটা কত? পরিমাণ বার করতে গেলে তুমি হচ্ছে এগুলো সব যোগ করে দাও, টোটাল ইউনিট কত? বলবা যে দাদা 7 5 12 আর 2 14, 14 ইউনিটের মান কত? 14, তাই তো? 5 14 70, অর্থাৎ 700 টাকা টোটাল, মানে 700 টাকা হলো টোটাল পরিমাণ। ধরতে পারলে বিষয়টা, চলে আসো। এই টাইপের প্রশ্ন কিন্তু এসেছে, দেখো যে বলছে 3 বন্ধু এ বি সি নিজেদের মধ্যে এত এর একটি অঙ্ক এমনভাবে ভাগ করে নেয় যে এ বি সি এর প্রাপ্ত পরিমাণ থেকে যথাক্রমে এত 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 বিয়োগ করার পরে তাদের সে মানে টাকার অনুপাতটা এটা থেকে যায়। তাহলে সি প্রাথমিকভাবে মানে প্রথমে কত টাকা পেয়েছিল? সহজভাবে কিভাবে করবা? সঙ্গে সঙ্গে দেখো তাদের কাছ থেকে কি বাদ দিয়ে এই অনুপাতটা এসেছে, কত বাদ দিয়ে? বলবা 100 175 আর 50 225, তাই তো? 7 5 12 125 আর এদিকে 100, তার মানে 225, হ্যাঁ, তার মানে ওই 5,525 টাকা থেকে 225 টাকা বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকছে সেটাই তোমার হচ্ছে এই অনুপাতে বণ্টিত হয়েছে। তাহলে অনুপাতটা কত বলবা? 20 30 40 40 আর এদিকে 12 রেখে 13, অর্থাৎ 40 50 53। দেখো তাহলে 53 সমানই তোমার যদি এটা হয় তাহলে 1 সমান বলবা 100, তাই তো? 1 সমান যদি 100 হয় তাহলে তুমি বলো এবার কারটা জানতে চাইছে? সি এর প্রাথমিক ভাগ। সি এর ইউনিট কত? 24, তাহলে 1 সমান যদি 100 হয় 24 সমান 2400, অর্থাৎ 2400। এটা কি? এটা এটা হচ্ছে সি এর, ওই যে তোমার হচ্ছে দেখো সি এর কিছু টাকা বাদ দেওয়ার পরে এই শেয়ারটা ছিল, তার মানে সি আরও কিন্তু কত টাকা তার কাছে ছিল প্রাথমিকে? তার কাছে দেখো ওই যে 75 টাকা বাদ দেওয়া হয়েছিল, কিন্তু ভালো করে মাথায় রাখবে এই বিষয়গুলো। তার মানে আরও 75 যোগ হবে, তার মানে 2475 টাকা। ধরতে পারলে? অপশান 2 হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এসেছে। এবার গোলক থেকে দেখো, এই ধরনের প্রশ্ন দিয়েছে যে একটি কঠিন গোলককে তার কেন্দ্রের মধ্যে দিয়ে 2টি সমান অংশে কাটা হয়। যদি গোলকের ব্যাসার্ধ 7 সেমি হয় তাহলে প্রত্যেকটি অংশের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত? তুমি আগে আমায় বলো, যে আগের দিন তোমাকে আমি ক্লাস করিয়েছিলাম যেখানে সমস্ত পরিমিতির সূত্র দিয়ে আমি কিন্তু বলে দিয়েছিলাম। তাহলে বলো যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি, সেটা আগে বলো। সঙ্গে সঙ্গে বলবা দাদা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার, তাই তো? এটা হচ্ছে একটা আস্ত গোলক, একটা আস্ত গোলক মানে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মানে একটা আস্ত গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এবার এই কাটিংয়ের ব্যাপারটা আমি একটু বলে দিই, শুনে নাও যে কাটকুট হলে কি হবে। দাদা একটা আস্ত গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি বললে? যে 4 পাই আর স্কোয়ার, কেমন? এবার যখনই ওই একটা গোলককে তুমি একবার কাটবে, কয়বার? একবার কাটবে, একবার কাটলে কটা টুকরো হবে? বলবা দাদা 2টো টুকরো হবে, তাই না? একবার কাটলে 2টো টুকরো হবে, কেমন দেখো তো ছবিটা হচ্ছে অনেকটা এরকম, এই যে এক টুকরো,
একটু কষ্ট করে বোঝো না, এই এক টুকরো, মানে এরকম দুটো টুকরো হবে। মোদ্দা কথা একবার কাটলে দুটো টুকরো হচ্ছে, আর সমগ্র মানে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়ে যাবে, সবসময় 2 বাড়িয়ে দিবা, 4-এর থেকে 2 বাড়লে 6 পাই আর স্কোয়ার। কেমন? আচ্ছা দাদা, যদি আমরা একটা আস্ত গোলককে যদি দুবার কাটি লম্বালম্বি এবং আড়াআড়িভাবে যদি দুবার কাটি, তাহলে 4খানা টুকরো হবে। কখানা? 4টে টুকরো হবে দুবার কাটলে। আর সমগ্র মানে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কি হয়ে যাবে, আরও 2 বেড়ে যাবে, অর্থাৎ 8 পাই আর স্কোয়ার হয়ে যাবে। এবার আমরা কি করলাম, যে 3 বার কাটলাম, 3 বার যদি কাটি তাহলে হচ্ছে 4-এর ডবল কত, 8, ঠিক আছে। 8টি টুকরো হবে, আর তোমার হচ্ছে মোট মানে সমগ্র পৃষ্ঠ বা বলতে পারো মোট পৃষ্ঠের ক্ষেত্রফল 8-এর পরে 2 যোগ করো 10, 10 পাই আর স্কোয়ার হয়ে যাবে। এবার যদি তুমি 4 বার কাটো, একটা আস্ত গোলককে 4টে আড়াআড়ি লম্বালম্বি করে যদি 4 বার কাটো, তাহলে 8 দুগুণি 16, 16টা টুকরো হবে, আর তোমার হচ্ছে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল হয়ে যাবে 12 পাই আর স্কোয়ার। এই বিষয়টা মাথায় ঢুকলো দাদা? আবার বলছি শোনো, ভালো জিনিস, এই প্রশ্ন আবার আসবে কিন্তু। দেখো, একটা আস্ত গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। এবার একটা গোলককে আমরা একবারই যদি কাটি, তাহলে দুখানা টুকরো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমার হয়ে যাচ্ছে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কি 6 পাই আর স্কোয়ার হয়ে যাচ্ছে। দুবার কাটলাম 4 টুকরো হলো 8 পাই আর স্কোয়ার। 3 বার কাটলাম 8 টুকরো হলো 10 পাই আর স্কোয়ার। 4 বার কাটলাম 16 টুকরো হলো 12 পাই আর স্কোয়ার। এবার আমি যদি তোমায় বলি এখানে যে দাদা তুমি দুবার কাটিং করেছো, তাহলে তোমার কটা টুকরো হয়েছে, 4 টুকরো হয়েছে। ওই 4 টুকরোরই মানে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত বলবা, 8 পাই আর স্কোয়ার। এবার আমি যদি এটা না বলে এটা বলি যে তুমি দুবার কেটেছো, 4 টুকরো হয়েছে, 1 টুকরো, প্রত্যেক টুকরোর ক্ষেত্রফল কত, তখন সঙ্গে সঙ্গে সিম্পল তুমি কি করবে, এই যে তোমার হচ্ছে 8 পাই আর স্কোয়ারকে 4 দিয়ে ভাগ করে বলবা 1 টুকরো, মানে দুবার কাটলে 4টে টুকরো হলো, তার এক একটা টুকরের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 2 পাই আর স্কোয়ার। এই জিনিসটা ধরতে পারলে? এই জিনিসটা ধরতে পারলে আমি কি বলতে চাইছি? যদি তুমি 3 বার কাটো, 3 বার কাটো 8টা টুকরো হচ্ছে, তাহলে 8 টুকরোরই তোমার হচ্ছে মানে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে কত, 10 পাই আর স্কোয়ার। তাহলে প্রত্যেক পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে, এই 8 টুকরোর এক একটা টুকরো হবে 8 দিয়ে ভাগ করে বলবা 5/4, এক একটা টুকরো হবে 5/4, লেখাটা একটু দেখো, 5/4 পাই আর স্কোয়ার। কেমন? তাহলে সঙ্গে সঙ্গে এটা টুকে নিয়েছো, এটা খাতায় নোট ডাউন করে নাও। এবার চলে আসো প্রশ্নে। বলছে একটি কঠিন গোলক তার কেন্দ্রের মধ্যে দিয়ে 2টি সমান অংশে কাটা হয়। যদি গোলকের ব্যাসার্ধ এত হয়, তাহলে প্রত্যেকটি অংশের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত? প্রত্যেকটি অংশের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত? দাদা কটা সমান কয় টুকরে কাটা হয়েছে? 2টি সমান অংশে, মানে 2 টুকরে কাটা হয়েছে, মানে একটা গোলককে একবার কেটে দিলেই তো দুখানা টুকরো হয়ে গেল। তাহলে আমরা কি জানি যে দাদা যদি 2 টুকরো হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, 4-এর পরে 6 হবে, 6 পাই আর স্কোয়ার, তাই না? এটা হচ্ছে কি ওই দুটো টুকরোরই মোট হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল, কিন্তু আমাদের বলেছে যে প্রতিটি পৃষ্ঠের ক্ষেত্রফল, অর্থাৎ ওই 2 টুকরোকে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে বলবা যে 3 পাই আর স্কোয়ার, এক একটা মানে অর্ধ গোলকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, এক একটা অর্ধগোলকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 3 পাই আর স্কোয়ার। বিষয়টা বুঝতে পারলে? তাহলে সঙ্গে সঙ্গে বলবা যে 3, 1 মিনিট, 3 ইন্টু হচ্ছে তোমার পাই মানে 22/7 আর স্কোয়ার, অর্থাৎ 7 গুণ 7। এই একটা 7 7 কেটে গেল, 3 দিয়ে যদি হচ্ছে 22কে গুণ করলে হয় 66, 66-র সাথে 7 গুণ করলে 6 7 42-এর 2, 4 রইল, 42 আর 4 46, 462 সেন্টিমিটার স্কোয়ার। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে? দেখো, যদি তাও না বুঝতে পারো, একটা শর্টকাট বলি শোনো, যে দাদা একখানা গোলকের ক্ষেত্রে 4 পাই আর স্কোয়ার, দাদা একটা মানে অর্ধেক অর্ধেক করে দুখানা টুকরো, মানে এক টুকরোর ক্ষেত্রে 4 পাই আর স্কোয়ার, 2 টুকরোর ক্ষেত্রে মানে প্রত্যেকটা, ঠিক আছে, 3 পাই আর স্কোয়ার। 3 টুকরো তো হবে না, কারণ দুবার কাটলে 4 টুকরো হয়, 3 টুকরো কখনো হয় না। 4 টুকরোর ক্ষেত্রে প্রতিটা হবে 2 পাই আর স্কোয়ার করে। তাহলে প্রতিটা যদি 2 পাই আর স্কোয়ার করে হয়, তাহলে মোট কি হবে, 4 দুগুণি 8, 8 পাই আর স্কোয়ার, সেটাই তো আমি লিখলাম ওখানে। বুঝতে পারছো বিষয়টা? যদি বলি যে তুমি হচ্ছে কয়বার কাটলে, কাটার কথা বাদ দাও, যদি 8খানা টুকরো হয়, 8খানা টুকরো হলে পরে প্রত্যেকটা কত হবে, বলবা 8খানা টুকরো হলে প্রত্যেকটা হবে তোমার হচ্ছে 5/4, 5/4 পাই আর স্কোয়ার। কেমন? চলো পরের প্রশ্ন দেখো। বলছে একটি কঠিন গোলকের
পৃষ্ঠতল এস দুটি সমতল দ্বারা 4টি সমান অংশে কাটা হয়। কয়টি? 4টি সমান অংশ, 4 টুকরো বলো। 4 টুকরো যদি হয়, 4 টুকরো হয় তাহলে তোমার হচ্ছে মোট কি হবে? তুমি বলবা দাদা, তুমি বলবা যখন একটা আস্ত ছিল তখন 4 পাই ছিল, যখন 2 টুকরো হলো তখন 6 পাই ছিল, যখন 4 টুকরো হলো তখন 8 পাই আর স্কোয়ার ছিল। যখন 8 টুকরো হবে তখন হচ্ছে 8 এর ডবল, অর্থাৎ কত হবে? 8 টুকরোর ক্ষেত্রে মানে 8 এর ডবল নয়, মানে 2 বাড়বে, 10 পাই আর স্কোয়ার হবে। যখন 16 টুকরো হবে তখন 10 এর থেকে আরও 2 বাড়বে, 12 হবে। দাগ বসছে না, 12 হবে, তাই না? এই দিকে তোমার মোটের ক্ষেত্রে 2 2 করে বাড়বে, আর টুকরোর ক্ষেত্রে ডবল ডবল করে টুকরো হয়, তাই না? তাহলে এখানে তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা যে আগে তো যখন একটা আস্ত গোলক ছিল তখন তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে, সূত্র কি? 4 পাই আর স্কোয়ার, যেটা সমানই এস, বলেই দিয়েছে যে গোলকের পৃষ্ঠতল হচ্ছে এস। যখনই দুটো সমতলে কাটা হলো, মানে দুটো 2 বার কাটিং করলে পরে 4 পিস হলো, তাহলে সেই 4 পিসের ক্ষেত্রে মোট কি হবে? 4 পিসের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলবা যে দাদা 4 পিসের ক্ষেত্রে মোট হয়ে যাবে 8 পাই আর স্কোয়ার। তাহলে সিম্পল ব্যাপার বোঝো যে 4 পাই আর স্কোয়ার সমান যদি এস হয় তাহলে 8 পাই আর স্কোয়ার সমান কি হবে? দ্বিগুণ, 2s হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, 2s হয়ে যাবে। বিষয়টা ধরতে পারলে? বুঝতে পারছো? না বুঝতে পারলে কমেন্ট করবা। দেখো পরের প্রশ্নে চলে আসো। বলছে একটি কঠিন ধাতব গোলককে তার কেন্দ্র দিয়ে 3টি পারস্পরিক লম্বা লম্বাভাবে কাটা হয়েছে, মানে 3 বার কাটিং করা হয়েছে। দাদা আমরা জানি যে 3 বার কাটলে পরে 8খানা টুকরো হয়, আর 8খানা টুকরো হলে পরে তোমার হচ্ছে কি হয়? বলবা যে দাদা যে হচ্ছে প্রথমে এক টুকরোর জন্য 4 পাই, 2 টুকরোর জন্য দাদা 2 টুকরোর জন্য 6 হয়, আর হচ্ছে 2 টুকরোর জন্য হচ্ছে 6, আর 4 টুকরোর জন্য হচ্ছে 8, আর 8 টুকরোর জন্য 10, 8 টুকরোর জন্য 10 পাই আর স্কোয়ার, মানে হচ্ছে পুরোটা, তাই না? তা 8 টুকরো করা হয়েছে এখানে, তাহলে 8 টুকরো করলে তোমার হচ্ছে 10 পাই আর স্কোয়ার, আর প্রথমে যে আস্ত ছিল তখন কি ছিল? তখন বলো 4 পাই আর স্কোয়ার ছিল, তাই না? তাহলে এবার বলছে কত শতাংশ ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে যেই তোমার এই কাটিং কুটিং করার পরে। দেখো যদি রেশিও করো, পাই আর স্কোয়ার বেরিয়ে গেল, পাই পাই বেরিয়ে গেল, থাকলো 4:10, 2 দিয়ে কাটলে এপাশে 2, 2 দিয়ে কাটলে এপাশে হচ্ছে 5 হচ্ছে। তাহলে সঙ্গে সঙ্গে এবার তুমি বলবা দাদা যে কি বলবা যে হচ্ছে তোমার ছিল আগে 2, তার মধ্যে 3 দাদা বেড়েছে, তাই না? মানে 2 থেকে 5 হয়েছে, মানে কি বলবা? 2 ছিল আগে, 3 বেড়েছে, শতকরায় কত? সিম্পল ব্যাপার, 2 দিয়ে যদি ঝেড়ে দাও 50 হচ্ছে, 3 50 150, 150%। বিষয়টা ধরতে পারছো আমি কি বলতে চাইছি? চলে আসো যে 21 সেমি ব্যাসার্ধের একটি গোলকের 3টি করে কাটা 8টি অভিন্ন টুকরো, প্রত্যেকটি অংশের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত? দাদা আমরা জানি যে একটা আস্ত, কাটিংয়ের কথা বলছি না, এক পিস আস্ত গোলকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত? তোমার হচ্ছে 4 পাই আর স্কোয়ার। দাদা একবার কাটলাম মানে 2 পিস হলো, অর্ধেক অর্ধেক করে 2 পিস হলো, 2 পিসের ক্ষেত্রে হচ্ছে 6 পাই আর স্কোয়ার। আচ্ছা 2 বার কাটলাম 8 পিস হলো, 4 পিস হলো, 4 পিসের ক্ষেত্রে 8 পাই আর স্কোয়ার। তাহলে তোমার হচ্ছে যদি আরও একবার কাটি, 3 বার কাটলে পরে তোমার কয় পিস হয়? 8 পিস হয়, 8 পিসের ক্ষেত্রে 10 পাই আর স্কোয়ার, তাই না? তাহলে এবার তুমি এটা কি? এটা কিন্তু মোট ওই 8 পিসেরই, টোটাল 8 পিসেরই 10 পাই আর স্কোয়ার যদি হয় তাহলে এক পিসের কত? 8 দিয়ে ভাগ করলে এক পিস বেরোবে, বিষয়টা বুঝতে পারছো? তাহলে কাটলে পরে বলবা 5/4 পাই আর স্কোয়ার। এক পিস কী হবে দাদা? এক পিস হবে এই 8 টুকরো যখন হয়েছে তখন তার এক পিস হবে, 5/5 কি বলো? 5/4 হচ্ছে পাই আর স্কোয়ার। দেখো এটা একবারে লিখে দাও, বলবা দাদা পাই মানে হচ্ছে 22/7, আর হচ্ছে 21 দেওয়া আছে, যদি কাটো 3 হচ্ছে তোমার দেখো 2 হচ্ছে এখানে 11, তোমার হচ্ছে 5×11 55 ইন্টু তোমার হচ্ছে কত বলো?
ওই হচ্ছে 63 আর 55 গুণ করলে যেটা আসবে সেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ও তাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? একটু করে দেখতে হবে। দেখো লাস্টের ডিজিট যদি তুমি ধরো, বলবা 3 5 15, 15 মানে 5 আছে, দশমিকে উত্তর হবে। আচ্ছা দশমিকে যদি উত্তর হয়, এই দুটো তো আমরা ঝেড়ে বাদ দিলাম। আচ্ছা দশমিকে উত্তর হলো, আচ্ছা একটু করে দেখি, একটু করে দেখি, একটু করলেই আমরা বুঝে যাব। 3 5 15, 3 5 15 কে 16 6 গেল। আচ্ছা এবার দেখো 6 দিয়ে 5 ছক 30 শূন্য মানে লাস্টে 65, লাস্টে 65 2 দিয়ে ভাগ করলে কত হয় বলবা? যে হচ্ছে 3 দশমিক, সরি 3 দশমিক বলছি কেন, হচ্ছে তোমার 32.5, 32.5 লাস্টে কোনটায় আছে? সঙ্গে সঙ্গে বলবো অপশান এক আমাদের সঠিক উত্তর, মানে 17 32.5। দেখো ক্যালকুলেশন পুরো না করেও কিন্তু এইভাবে করা যায়, ঠিক আছে? চলে আসো পরে। দেখো ঘন এবং আয়ত ঘন থেকে এই ধরনের প্রশ্ন দিয়েছে যে 20 সেমি, 12 সেমি, 10 সেমি মাত্রা বিশিষ্ট একটি ঘনকের, মানে আয়ত ঘনকে 3 বার 8টি সমান টুকরো করা হয়, সমস্ত টুকরোর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত? সিম্পলভাবে বলে দিই কীভাবে করবা। দেখো আগে তুমি বলো আমায় যে আয়ত ঘনর মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটা কি? আগের দিন কিন্তু বলে দিয়েছি, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। যেখানে এবিসি আমি লিখলাম কেন? কারণ এ কে তুমি ধরে নাও যে দৈর্ঘ্য, বি মানে হচ্ছে প্রস্থ, আর সি মানে হচ্ছে উচ্চতা। তাই সূত্রটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ যোগ তোমার হচ্ছে প্রস্থ উচ্চতা যোগ উচ্চতা দৈর্ঘ্য। কেমন? ব্যাস এইটুকুনা করো আগে। তাহলে বলবা 2 ইন্টু দাদা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে হচ্ছে তোমার 240, এটা ব্র্যাকেটের মধ্যে, হ্যাঁ, যোগ দিয়ে বিসি মানে হচ্ছে 12 10 120, যোগ দিয়ে সিএ মানে হচ্ছে তোমার বলবা দাদা 200, তাই না? তাহলে হচ্ছে কত বলো? 200 300 500 560, 560-এর সাথে 2 গুণ করো, বলবা হচ্ছে কত তোমার হচ্ছে 1120। কত হচ্ছে? 1120। এটা কি বেরোতো? এটা যখন বলতো যে এত 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 সেমি মাত্রা বিশিষ্ট একটি আয়তঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত, তখন এত সেমি স্কোয়ার আমাদের সঠিক উত্তর হতো। কিন্তু যখনই তার সাথে একটু জিনিস জুড়ে দিয়েছে যে 3 বার কাটিং করার পরে 8টি সমান টুকরো হয়েছে, দ্বিগুণ করে দিবা, জাস্ট এর দ্বিগুণ করে দেওয়া সঠিক উত্তর হয়ে যায়। দেখো একটা আয়তঘন 3D ছবি তো আমি এখানে আঁকতে পারছি না, যদি একটা আয়তঘনকে 3 বার কাটিং করি, এইভাবে একবার, এইভাবে একবার, আর একভাবে কি বলতো, এই সমতলভাবে, সমতলে, মানে সমতলে আর কি, মানে মোদ্দা কথা কীভাবে বলবো, যেমন দেখো না যে রুটি, যেমন যে পিস রুটিগুলো কি যেভাবে রাখা থাকে, তাই না? একটা নিচে আর একটা রাখা থাকে না, সেই এইভাবে মানে তল বরাবর আর একবার কাটা যায়, সেইভাবে 3টে কাটতে পারে। তোমার হচ্ছে উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ সবই একবার একবার করে এক্সট্রা চলে আসছে, আর তাদের তোমার হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল করলে পরে দ্বিগুণ হয়ে যাবে। সেই জন্যই আমি জাস্ট শর্টকাটে বলি যে কি করবা, সিম্পল যে পৃষ্ঠতলে ক্ষেত্রফলের সূত্র সেটা দিয়ে অ্যাপ্লাই করে যা আসবে তার দ্বিগুণ করে দিবা। তাহলে 1120 দ্বিগুণ করলে তোমার কত হচ্ছে বলো? যে 2240 আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে, 2240। চলো পরেরটা করো। দেখো একই প্রশ্ন রেখেছে এই জন্য যে এত সেমি এত সেমি এত সেমি আকারের একটি ঘনকে 3টি করে 8টি ভাগ করা হয়েছে, তাহলে 8টি অংশের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কী হবে? সঙ্গে সঙ্গে বলবো দাদা যে 2 ইন্টু তোমার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, তার মানে এদিকে হচ্ছে তোমার কত 2000, প্রস্থ উচ্চতা তোমার হচ্ছে 120, আর হচ্ছে উচ্চতা এবং দৈর্ঘ্য হচ্ছে 1500, তাই তো? যোগ করো 0 0 7 4, এর সঙ্গে 2 গুণ করে, আবার 2 গুণ করার থেকে একবারে 4 গুণ করে দেবো। বিষয়টা বুঝতে পারলে? তাহলে দুটো 0 8 কত 16 আর 2 18, মানে 18800 আর কি, মানে 18800, অপশান 3 আমাদের সঠিক ধরতে পারলে বস। কি বলতে চাইছে এই প্রশ্ন কিন্তু আবার রিপিট হবে, ঠিক আছে? চলে আসো। লম্ব বৃত্তাকার চোঙ থেকে এই ধরনের প্রশ্নগুলো এসেছে যে 7 সেমি ভূমি ব্যাসার্ধ এবং 28 সেমি উচ্চতা বিশিষ্ট একটি কঠিন সিলিন্ডারকে উচ্চতা বরাবর দুটি সমান অংশে ভাগ করলে দুটি অভিন্ন সিলিন্ডার পাওয়া যাবে। তা বলছে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? তুমি আমায় আগে বলো যে একটা চোঙ, মানে লম্ব বৃত্তাকার চোঙ বা একটা সিলিন্ডারের হচ্ছে মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটা কি, সেটা আগে বলো। আমি কিন্তু আগের দিন বলে দিয়েছি। দেখো মোট পৃষ্ঠের ক্ষেত্রফল মানে বলবো দাদা সমগ্র তলের ক্ষেত্রফল, যার সূত্র হচ্ছে 2 পাই আর, আর ব্র্যাকেটের মধ্যে হবে আর প্লাস এল, এই এইচ, তাই তো? এটা হচ্ছে মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের বিষয়টা বোঝো। একটু ছবি আঁকার চেষ্টা করছি। এই একটা লম্ব বৃত্তাকার চোঙ, তাই তো?
তা এটার সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে তোমার এই সূত্রটা। এবার যদি এটাকে আমি ২ টুকরো করি, মানে উচ্চতা বরাবর এই বরাবর কেটে দিই, তাহলে ছবিটা কেমন দাঁড়াবে? তুমি বলবা দাদা এই একটা হচ্ছে এই অর্ধেকটা, আর হলো একটু কষ্ট করে দেখো এই অর্ধেকটা। তাহলে এই যে ২ টুকরো করার পরে, মানে করার ফলে আমরা এক্সট্রা হিসাবে কি পাচ্ছি? তুমি বলবা এক্সট্রা হিসাবে দাদা এই যে দুটো বৃত্তের ক্ষেত্রফলের মতো অঞ্চল, এই দুটো আমরা এক্সট্রা পাচ্ছি। তাই না বস? তাহলে এই যে দুটো আমরা এক্সট্রা পাচ্ছি, মানে দুটো ভাগে ভাগ করার পর সেটাই তো বৃদ্ধি পাচ্ছে। তাহলে বলো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? তুমি বলবা দাদা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। এখানে আমি দেখতে পাচ্ছি ২ টুকরো করলে তোমার হচ্ছে দুটো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র বৃদ্ধি পাচ্ছে। তার মানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, আর এটা দুখানা বৃদ্ধি পাচ্ছে, ব্যাস এটাই বৃদ্ধি পাচ্ছে, শতকরায় চেয়েছে তাই ১০০ দিয়ে গুণ। এপাশে না রেখে তুমি এপাশে ১০০ দিয়ে গুণ রাখো, অসুবিধা নেই। ব্যাস এইটুকুই করো। দেখো 2 পাই আর কেটে গেল, মানে এখানে এই স্কোয়ারটা মানে জন্য একটা আর কেটে গেল, শুধু ওপরে আর থাকলো। তাহলে এবার তুমি বসাও আর এর মান কত? ৭। আর নিচে হচ্ছে আর প্লাস এইচ, মানে ২৮ আর ৭ যদি যোগ করো কত হচ্ছে? ৩৫, তাই না? আর ইন্টু ১০০, শতকরায় চেয়েছে তাই। দেখো ৭ দিয়ে কাটলে হয় ৫ ৭ ৩৫, ৫ দিয়ে ১০০ কাটলে ২০%। কত শতাংশ বৃদ্ধি পাবে? ২০%। অপশন ৩ আমাদের সঠিক উত্তর। বিষয়টা ধরতে পারলে চলো পরের প্রশ্ন তাহলে নিচে করো। বলছে যে ১৪ সেমি হচ্ছে ব্যাসার্ধ এবং হচ্ছে ২০ সেমি উচ্চতা বিশিষ্ট একটি কঠিন সিলিন্ডারকে তার উচ্চতা বরাবর ২টি সমান অংশে বিভক্ত করা হলে ২টি অভিন্ন সিলিন্ডার তৈরি হয়, তা মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? সঙ্গে বলবা দাদা আমরা তো জেনেই নিলাম যে হচ্ছে চোঙের হচ্ছে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, একটা আস্ত চোঙের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে তোমার 2 পাই আর ব্র্যাকেটের মধ্যে থাকবে আর প্লাস এইচ, তাই না? আর কতটা বৃদ্ধি পাচ্ছে? যখনই ২ টুকরো করব মানে এরকম হচ্ছে দুটো বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি হবে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, আর সেটা দুখানা হচ্ছে, তাই ২ কাটলো, পাই কাটলো, এই আরের সাথে একটা আর বাদ হয়ে গেল, থাকলো উপরে শুধু আর, নিচে আর প্লাস এইচ, তাই তো? এটাকেই ১০০ দিয়ে গুণ করব, সঠিক উত্তর চলে আসবে, তাই তো? তাহলে এ থেকে তুমি কি বুঝতে পারছো? যে প্রতিবার তোমাকে এটা আর করতে হবে না। সঙ্গে যখনই ২ টুকরো বলবে ওপরে দাদা আর হবে, নিচে আর প্লাস এইচ ইন্টু ১০০ করব, সঠিক উত্তর চলে আসবে, তাই না? তাহলে সঙ্গে লেখো সেটা। দাদা ওপরে হবে ১৪, নিচে হচ্ছে তোমার হচ্ছে ৩৪ ইন্টু ১০০। ব্যাস করো। দেখো ২ দিয়ে যদি কাটো ৭ হচ্ছে, আর এখানে ১৭ হচ্ছে, মানে ৭০০ কে ভাগ করব, বলো কত হবে? ৪ ঘর গেলে ৬৮, সরি ৪ ঘর গেলে 68, থাকছে 20, ১ ঘর যাবে মানে ৪১ পয়েন্ট সামথিং হবে। অপশন ২ আমরা সঠিক উত্তর করে দেব। বিষয়টা ধরা গেল। চলো এবার দেখো যে ৭ সেমি ব্যাসার্ধ এবং ২১ সেমি উচ্চতা বিশিষ্টটি হচ্ছে তোমার ডান বৃত্তাকার সিলিন্ডারকে তার ভিত্তি বরাবর ২টি সমান্তরাল কাঠ দ্বারা ৩টি অংশে কাটা হলো। দেখো এখানে মানে কটা তুমি কয়বার কেটেছো সেটা একরকম বিষয়, আর কখানা অংশ হলো সেটা একরকম বিষয়। বিষয়টা বোঝো। একটা সিলিন্ডারকে একবার কাটলেই ২ খানা টুকরো হচ্ছে, আর একটা সিলিন্ডারকে যদি তুমি দুবার কাটো তাহলে কিন্তু বাস ৩ খানা টুকরো হচ্ছে। বিষয়টা বুঝতে পারছো? তাই আগের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, এই দুটো প্রশ্নে দেখলাম যে দুটো সমান অংশ হয়েছে মানে একবার কেটেছি, তাই ওপরে একটা আর ছিল আর নিচে আর প্লাস এইচ তো হবেই, ইন্টু ১০০ করব, সঠিক উত্তর হয়ে যাবে, তাই না? এবার তুমি এখানটায় কি করবা? তুমি এখানে আর কিন্তু লিখবা না, তুমি সঙ্গে বলবা দা কবার কেটেছি, বলবা দা যে ২টি সমান্তরাল কাঁটা দ্বারা ৩টি অংশ করা হয়েছে, মানে দুবার কেটেছি। আগের বার একবার কেটেছিলাম তাই একটা আর ছিল ওপরে, এবার হচ্ছে দুবার কেটেছি তাই আমি এবার কি করব, 2r লিখব আর নিচে আর প্লাস এইচ ইন্টু ১০০ করব, সঠিক উত্তর চলে আসবে। করো 2 ইন্টু আর সমান ৭ আছে, আর নিচে আর এইচের যোগফল কত হয়? ৭ আর ২১ যোগ করলে ২৮ হচ্ছে, ইন্টু ১০০ করে দাও। বলবা ৪, ২ দিয়ে কাটলে ২ দিয়ে কাটলে দাদা ৫০% আমাদের সঠিক উত্তর অপশন ৩। চলো পরেরটা করো। বলবা যে ১০ সেমি ব্যাসার্ধ এবং ২৫ সেমি উচ্চতা বিশিষ্ট একটি যান বৃত্তাকার সিলিন্ডারকে তোমার সমান্তরাল ৪টি কাঁটা দ্বারা ৫টি সমান অংশে ভাগ করা আছে। দেখো ৪ বার কাটলে ৫ খানা খণ্ড হবে, তাহলে আমাদের কখানা খণ্ড হলো সেটা দেখার দরকার নেই, কয়বার কেটেছি সেটা দেখব। ৪ বার কেটেছি তাই ৪ লিখবো মানে উপরে 4r,
আর নিচে তো সবসময় আর প্লাস এইচই হবে, ইন্টু 100 করবো। ধরতে পারছো আমি কি বলতে চাইছি? তাহলে সঙ্গে সঙ্গে বলবো দাদা যে 4 ইন্টু আর এর মান 10 আর নিচে হচ্ছে 10 আর 25টা যদি যোগ করি হয় 35। কত হয়? 35 ইন্টু 100। 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 7। তাহলে 7 দিয়ে আমরা কি ভাগ করব? 4 দুগুণি 8, অর্থাৎ 800কে ভাগ করব। বলো কত হবে? সঙ্গে সঙ্গে বলবা যে 11 দিয়ে শুরু। আচ্ছা 11 দিয়ে শুরু তো আছেই, তার মানে থাকছে হচ্ছে 3, হচ্ছে 4 7 8, মানে 114 পয়েন্ট সামথিং আসবে। অপশান 2 আমাদের সঠিক উত্তর। ধরতে পারলে বিষয়টা। চলো দেখো বৃত্তের মধ্যে চতুর্ভুজ, এই চতুর্ভুজ এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছে। বলছে যে একটি বৃত্তে খোদাই করা চতুর্ভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত 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 হলে তাহলে তাদের ক্ষেত্রফল কত, সেটার সেই চতুর্ভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। মানে বিষয়টা কি, এই একটা বৃত্ত, এর মধ্যে এরকম একটা চতুর্ভুজ আছে। একটু ছবিটা দেখে নাও, অতটা ভালো হলো না। তা এর বাহুগুলো এ বি সি ডি, বাহুগুলো এরকম দিয়ে দিয়েছে, তাহলে তোমার এর ক্ষেত্রফলটা বার করতে বলেছে। ঠিক আছে, দেখো এর একটা সূত্র আমি বলছি, লিখে নাও। লিখে নাও সূত্রটা, লেখো যে রুট ওভার এস মাইনাস এস মাইনাস বি ইন্টু দিয়ে, মানে এই ব্যাকেট মানেই তো গুণ জানোই, এস মাইনাস সি ব্র্যাকেটের মধ্যে থাকবে এস মাইনাস ডি। ব্যাস এটা, এই সূত্রটা লিখে নাও। যখন এরকম কোনো বৃত্তের মধ্যে চতুর্ভুজ দিয়ে তার ক্ষেত্রফল জানতে চাইবে, এই সূত্রটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে, আর যেখানে এ বি সি ডি কি, এই এক একটা বাহু এ বি সি ডি। ঠিক আছে, আর এস মানে কি দাদা? এস মানে বলবা হচ্ছে যে এস মানটা আমরা কি করে পাবো? এই যে 4টে বাহু আছে, এই 4টে বাহু যোগ করে 2 দিয়ে ভাগ করব, সেটা এস এর মান পাবো। কি বললাম আবার বলছি শোনো, এসটা পাবো এই 4টে বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এস পাবো। আর এবিসি গুলো হলো এক একটা হচ্ছে বাহুর মান। চলো তাহলে বলো যে এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? যে এস এর মানটা আগে বার করো। বলবা যে 9 9 6 15, 15 আর এদিকে হচ্ছে 7, তোমার কত হচ্ছে বলো? 15 আর 7 হচ্ছে 22, 22 মানে এস এর মান 11, তাই না? 22কে আমরা 2 দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে 11 চলে আসছে। এবার রুটের মধ্যে কি রাখবো? এস মাইনাস এ, মানে 11 বিয়োগ 4, একবারে করিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ? 11 বিয়োগ 4 মানে তুমি কি বলবা দাদা? যে 11 থেকে 4 গেলে হয় 7, গুণ দাও। ব্র্যাকেট মানেই তো গুণ, তাই না? ব্র্যাকেট ছিল এরকম, তার মানে ব্র্যাকেট মানেই গুণ। তারপরে বলবা 11 থেকে 5 গেলে 6, 11 থেকে 6 গেলে 5, 11 থেকে 7 গেলে তোমার হচ্ছে কত হবে বলো? 11 থেকে 7 গেলে হয় 4। ঠিক আছে, তাহলে এবার গুণ করে দাও, সঠিক উত্তর চলে আসবে। দেখো বলবা 5 ছক 30, 30 3 7 21 মানে 210, তার সাথে 4 গুণ করলে 840 আমাদের রুটের মধ্যে 840 আমাদের সঠিক উত্তর, অপশান এ। বিষয়টা বুঝতে পারছো? তাহলে পরেরটা করো। একই প্রশ্ন, যে একটি বৃত্ত খোদাই করা চতুর্ভুজের বাহুর দৈর্ঘ্য এই দিয়েছে, ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। সঙ্গে সঙ্গে যোগ করে বলবো 11 আর 7 18, 18 হচ্ছে 26, 26 মানে হচ্ছে এস এর মান দাদা 13, এর সমান 13 পেয়েছি। এবার রুটের মধ্যে লিখবো 13 থেকে 5 গেলে কত হয়? বলবো 8 হয়। 13 থেকে 6 গেলে 7 হয়, 13 থেকে 7 গেলে 6 হয়, 13 থেকে 8 গেলে 5 হয়। এবার দেখো অপশানগুলো দেখছি যে রুটের বাইরে কিছু আছে, তাই না? তার মানে রুটের বাইরে কিছু একটা আসবে। তাহলে 8কে কি আমি 8 মানে কটা 2 আগে তাই বলো? বলবা 3টে 2। তারপরে 7কে রাখলে 6 মানে বলবা দাদা যে 2 গুণ 3 আর হচ্ছে 5 তো থেকেই গেল। এটা রুটের মধ্যে রয়েছে। তুমি তো জানোই যে দুটো সেম সংখ্যার জন্য একটা বাইরে চলে আসে। তার মানে এই যে 4টে 2 এর জন্য দুটো 2 মানে 4 চলে আসবে বাইরে। বাইরে কি হবে? 4 হবে। আর রুটের মধ্যে কি হবে? বলবা যে বাকিগুলো গুণ করো, 2 গুলো সব বাদ হয়ে গেলে 3 7 21, 5 21 সং কত হয় বলো? 105, তাই তো? তাহলে 4 রুট ওভার মানে রুট 105, অপশান 2 আমাদের সঠিক উত্তর। ধরতে পারলে কোনো সমস্যা? চলে আসো পরের দেখো বিভাজ্যতা থেকে কিন্তু এই 11 দ্বারা বিভাজ্যতাই এসেছে। ঠিক আছে, যে গ্রুপ ডিতে। তা তোমার পরীক্ষায় মানে টেকনিশিয়ানে 11 না হলে 9, এরকম মানে এখানে যেগুলো দিয়েছি এরকমই কিন্তু আসবে। 11 না হলে 9, না হলে 88 44, এই 88 44ও কিন্তু এই 11 দ্বারার মধ্যেই পড়ছে। সব বলে দিচ্ছি, দেখে নাও। দেখো বলছে নিচের কোনটি 11 দ্বারা বিভাজ্য? এটা আমাদের কি করতে হবে? খুঁজে দেখতে হবে। আমরা ব্যাঙের লাফের মতো করে শিখে নিয়েছি। দেখো প্রথম অপশানটা যদি আমি একটু তুলি, এখানে বড় করে লেখার চেষ্টা করছি, 7 2 4 7 5 6 4। ঠিক আছে, আমরা কি করব? একটা ঘর ছেড়ে ছেড়ে যোগ করব, একটা ঘর ছেড়ে ছেড়ে যোগ করব। বলবে 7 আর 4 11, 11 আর 5 16, 16 আর 4 20 দাদা, একদিকে 20 পেলাম।
মানে অপরগুলো যোগ করো, 7 আর 2 9, 9 6 15, 9 6 15। এই যে একটার পর একটা মানে বাদ দিয়ে দিয়ে আমরা যোগ করে যে যা পেলাম তাদের বিয়োগফল যদি 0 অথবা 11 আসে, তাহলে আমরা বলবো পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। সঙ্গে সঙ্গে বলবা 20 থেকে 15 গেলে 0ও আসে না, আবার 11ও আসে না, অর্থাৎ এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য নয়। বিষয়টা বুঝতে পারছো? পরেরটা করো, দেখো 9 2 4 6 8 6 4, তাই তো? ঠিক লিখলাম তো? দেখো এবার বলো 9 আর 4 13, 13 আর থেকে তোমার হচ্ছে কত, 8 হচ্ছে তোমার 21, 21 আর হচ্ছে তোমার হচ্ছে 21 আর কত বলো এটা, 4, 21 আর 4 হচ্ছে 25, তাই তো? তার মানে 25 থেকে বাদ দিতে হবে আমাদের এইগুলো, যে 8 আর হচ্ছে 8 আর 6 14, 14 বাদ দেবো, দেখো তো কত আসে। বলবো দাদা 25 থেকে 14 গেলে 11 আসছে, অর্থাৎ এই অপশানটা ঠিক আছে। অপশান বি আমাদের সঠিক উত্তর হবে, যে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। ধরতে পেরেছো? চলো বলছি, দেখো যে 6 অঙ্কের সংখ্যা দিয়েছে, এই একটা 6 অঙ্কের সংখ্যা, তা এর সঙ্গে যে ক্ষুদ্রতম 1 অঙ্কের সংখ্যাটি যোগ করতে হবে যাতে এটি 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যায়। কিচ্ছু নেই, একদম সেম একই টাইপের। একই রকমভাবে করবা, বলবা যে 8 আর 3 11, 11 আর 3 14 গেল। আচ্ছা, তারপরে এদিকে দেখো 9, 9 আর হচ্ছে 9 আর 3 12, এদের বিয়োগফলটা কত? বিয়োগফল বলবা দাদা 2 আসছে, 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। যখন এরকম অঙ্ক আসবে জাস্ট এইভাবে অল্টারনেট করে, মানে একটা বাদ দিয়ে যোগ করে এদের বিয়োগফলটা যা পাবা সেটাই হচ্ছে আমাদের যোগ করতে হবে, অর্থাৎ অপশান 4 এখানে সঠিক উত্তর। অপশান 4 এখানে সঠিক উত্তর। কেমন? আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, বলছে যদি 7 অঙ্কের সংখ্যা এটা 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এক্স এবং ওয়াই এর যোগফলের মানটি কি? সিম্পল ব্যাপার দাদা, যা আছে আমরা যেভাবে শিখেছি সেইভাবেই করব। আগে একটু লিখে নিই। আচ্ছা, এবার দেখো 9, 9 আর 5 কত? 14, 14 আর 3 17, কত হলো? 17। আচ্ছা, 17 এক পাশে হয়েছে, বিয়োগ করতে হবে কি এইভাবে যোগ করে, দেখো 0 আর x মানে x, আর এদিকে y, x প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এটা সমানই আমাদের কি আসতে হবে, হচ্ছে 0 অথবা 11, যাই হোক। এবার তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করছো, আমাদের জানতে চাইছে যে এক্স এবং ওয়াইয়ের যোগফল কত। দেখো এক্স এবং ওয়াইয়ের যোগফল জানতে চাইছে, এটা পাশে বিয়োগ আছে, ও পাশে যদি পাঠিয়ে দিই তাহলে বলবা এক্স প্লাস ওয়াই সমান 17 হয়ে যাচ্ছে। ব্যাস, সিম্পল ব্যাপার, অপশন 2 আমাদের সঠিক উত্তর। ধরতে পেরেছ? চলে আসো পরের প্রশ্নে। ভালো প্রশ্ন, এই টাইপের প্রশ্ন কিন্তু আসছে, হ্যাঁ, যে এই সংখ্যাটি 9 অঙ্কের এই সংখ্যাটি যদি 88 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এইটার মান মানে সর্বাধিক সম্ভাব্য মান কি হবে? তুমি আমায় একটা জিনিস বলো দাদা, 88-র মধ্যে কি কি লুকিয়ে আছে? 8 গুণ 11 লুকিয়ে আছে, 8 11 88, মানে এই সংখ্যাটাকে 8 দিয়েও বিভাজ্য হতে হবে, 11 দিয়েও কিন্তু সংখ্যাটাকে বিভাজ্য হতে হবে, মানে ভাগ যেতে হবে। তাহলে আমরা 8-এরটা আগে মানে চেক করব। দেখো 8-এর দ্বারা বিভাজ্যতা বলে যে লাস্টের 3টে ডিজিট যেন ভাগ যায়ই যায়, তাহলেই পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো 7y4, 8 দিয়ে ভাগ করো, যেহেতু 7-এর ঘরে আছে তাহলে বলবো 8 নং 72, 8 নং 72, এখানে 4 থাকছে। এবার এখানে এমন একটা সংখ্যা আনতে হবে যাতে y এর সবথেকে বড় একটা কিছু রেখে তার থেকে 2 বাদ দিলে এমন একটা সংখ্যা আনতে হবে যেন তার সাথে 8 দিয়ে ভাগ যায়। বলবো 8 8 64, 8 8 64, তার মানে ওয়াই এর মান এমন কি রাখবা যার থেকে 2 বাদ দিয়েও 6 চলে আসে, কারণ 6 আসতে হবে, 6 আসলে তবেই তো 64 মিলবে, তাই না? তাহলে বলবো দাদা ওয়াই এর মান আমাদের 8 রাখতে হবে, তবেই তো 8-এর থেকে 2 যাবে, 6 আসবে, 64 হবে আর মিলবে, তাই না? তাহলে সর্বাধিক বলেছে, তার জন্য আমরা 8 নিলাম এখানে। হচ্ছে তোমার কি বলবা যে দাদা ওয়াই সমান পেয়েছি 8। এবার এক্স এর মানটা জানতে গেলে আমরা হচ্ছে দেখো এইভাবে বার করতে পারি, মাঝখানে ঢুকে গেছে তো, তাহলে আমরা এই 11 দ্বারা বিভাজ্যতার কৌশলটা দেখব। 9 8 3 4, এক্স এর মান বার করব 9 7, ওয়াই এর মান 8, আর এদিকে তারপরে 4 আছে। দেখো যোগ করো, বলবা দাদা 9 আর 3 12, 12 এক্স, 12 12 19, 19 আর 4 হচ্ছে 23, মানে 23 এক্স, 23 যোগ এক্স, এটা সমান সমান দেখতে হবে আমাদের 8 4 12, 12 আর 9 হচ্ছে কত বলো, 21, 21 আর 8, তাই তো? 21 আর 8 29, তাহলে সঙ্গে সঙ্গে এক্স এর মানটা বেরিয়ে যাবে। এটা যদি ওপাশে চলে যায় তাহলে বলবো 6 হবে, তার মানে এক্স সমান 6 আর ওয়াই সমান 8 পেয়েছি।
বলবো দাদা x সমান 6 আর y সমান 8 পেয়েছি। তাহলে এবারে হিসাব করো, যে হচ্ছে তোমার 6 দুগুণী 12 যোগ হচ্ছে 5 এটা 40, 40 আর 12 যোগ করলে 52 আমাদের সঠিক উত্তর অপশন 4। বিষয়টা বুঝতে পেরেছো? চলো পরের প্রশ্ন দেখো। হচ্ছে যে যদি 9 অঙ্কের সংখ্যা এটা যদি 44 দ্বারা বিভাজ্য হয় তাহলে এর সর্বাধিক সম্ভাব্য মান কি হবে? দেখো 44 দ্বারা বিভাজ্য মানে তুমি বলবা যে দাদা 44কে আমরা এইভাবে লিখতে পারি 4 গুণ 11, মানে এই যে 9 অঙ্কের সংখ্যাটা এটা 4 দিয়েও বিভাজ্য হতে হবে, 11 দ্বারাও কিন্তু বিভাজ্য হতে হবে। তাহলে আমি তোমায় কি বলেছি যে 11টা রাখো, 11 বাদ দিয়ে এদিকে 4 8 যা আসবে সেটা দিয়ে আগে বার করবা, তারপরে 11টা বার করবা, তাহলে সুবিধা হবে। সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা আমরা 4 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে জানি যে যত বড়ই সংখ্যা হোক না কেন তার শেষের দুটো ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। তাহলে শেষের দুটো ডিজিট তুমি তুললে, এবার 4 দ্বারা বিভাজ্যতা করো। দেখো তুমি বলবা দাদা এই যে তোমার হচ্ছে y এর মান আমরা কি নেব, y এর মান কি নেব যাতে শেষে গিয়ে মিলে যায়। দেখো এখানে আমাদের বলেছে সর্বাধিক সম্ভাব্য মান, সব থেকে বড় মান, তার জন্য আমি সবার আগে সব থেকে বড় বড় ডিজিট কোনটা, মানে 1 2 3 4 করে সব থেকে বড় ডিজিট হচ্ছে 9 কিন্তু। তাহলে আমি আগে 9 দিয়ে 9 বসিয়ে নিলাম, যে y এর মান 9 ধরলাম। তাহলে বলবা যে 4 দুগুণী 8, তোমার হচ্ছে 18 থাকছে, 18কে কিন্তু 4 দ্বারা ভাগ যায় না, অর্থাৎ 9 হবে না। চলো 9 এর থেকে এক কম নিয়ে দেখি, আমরা হচ্ছে 8 ধরলাম, y এর মানটা 8 ধরলাম। তুমি তো বুঝতেই পারছো যে 8 যখনই ধরবো তাহলেই কিন্তু আমাদের বস হয়ে যাচ্ছে, তাই না? মানে বিভাজ্য হয়ে যাচ্ছে, অর্থাৎ y এর সর্বাধিক মান কি পেলাম? 8, মনে রাখবে y সমান 8 পেয়েছি। এবার x এরটা বার করতে গেলে একই রকমভাবে হচ্ছে 4 5 0 6 9 x, ও x এর পরে আছে 4, 4 এর পরে y এর মান আমরা 8 পেলাম, তারপরে আরেকটা 8 আছে। এবার দেখো একই রকম বলবা 4 9 আর 4 13, 13 আর 4 হচ্ছে দাদা 17, 17 আর 8 হচ্ছে 25, 25 পেলাম, বিয়োগ দিলাম। তারপরে বলবো হচ্ছে 5 আর 6 11, 11x, 11 আর 8 হচ্ছে 19, 19 19 যোগ x, তাই না? এটা একসাথে রয়েছে, এটা সমান এপাশে 0 অথবা 11 বলতে পারো, তাই না? 0ই ধরো। তাহলে এবার তুমি বলো এবার কি করবা? এটাকে ওপাশে যদি নিয়ে যাও তাহলে বলবা যে এপাশে 25 সমান থাকছে, ওদিকে গিয়ে মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 19 যোগ x হবে। এবার 19টাকে এপাশে পাঠিয়ে দাও, সঙ্গে সঙ্গে x এর মানটা তুমি পেয়ে যাবা যে দাদা 6 হয়ে যাচ্ছে, তার মানে x এর মান 6 আর y এর মান 8 পেয়ে গেলাম আমরা। বলবা দাদা x সমান 6 আর y সমান 8 পেয়ে গেছি, এবার বসিয়ে দাও শুধু। দেখো 4 ছক 24 আর 3 আটা 24, 24 24 যোগ করলে 48 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? চলে আসো শতকরার বৃদ্ধি সম্পর্কিত বেশ ভালো প্রশ্ন কিন্তু এসেছে। দেখো একটি আয়তকার ক্ষেত্রের প্রত্যেকটি বাহু যদি 25% বৃদ্ধি পায় ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? দেখো আমি কিন্তু আগের দিন তোমাদের একদম A to Z যত রকমের সূত্র আছে, পরিমিতি বলো মানে ত্রিকোণমিতি বা সমস্ত কিছু দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? সেখানে কিন্তু আমি সূত্রগুলো তোমাদের বলেছি বারবার করে, যেগুলো একটা খাতায় লিখে রাখবা। তাহলে বারবার করে বলেছিলাম যে আয়তকার বা আয়তক্ষেত্র বলুক, বর্গক্ষেত্র বলুক, বৃত্ত বলুক, গোলক বলুক, যা কিছুই বলুক না কেন, যদি কোনো একবার মানে একটা সংখ্যা দেখছো যেটা একটা বৃদ্ধি পাচ্ছে বা একটা হ্রাস পাচ্ছে, সেক্ষেত্রে ক্ষেত্রফল কি সূত্রে অ্যাপ্লাই করবে? 2a, বৃদ্ধি বলেছে তাই প্লাস দেবো, 2a প্লাস এক্স স্কোয়ার বাই 100, তাই না বস? তাহলে সঙ্গে সঙ্গে তুমি অ্যাপ্লাই করে দিবা যে দাদা 2a মানে 25 দুগুণী 50 যোগ 25 ইন্টু 25 বাই 100, যদি করি 4 হচ্ছে, 4 দিয়ে যদি 25কে কাটি হচ্ছে 4 ছক 24, মানে 6 পয়েন্ট সামথিং, মানে 6.25 আসবে আর কি, অর্থাৎ 50 আর 6 56, 56 এই যে 56 দেখা মাত্রই অপশন 2 তুমি সঠিক উত্তর করে দিবা। কেমন? চলে আসো পরেরটায়। দেখো যে একটি ঘনক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে এত এত বৃদ্ধি পায় এবং উচ্চতা 20% হ্রাস পায়, তা ঘনক্ষেত্রটির আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে? তাহলে এখানে দেখো দুটো পদ্ধতি আছে। এক, আমরা তো জানি যে দৈর্ঘ্য প্রস্থ যদি এত এত বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে আমরা যে ওই যে a প্লাস বি প্লাস এবি বাই 100 সেটা অ্যাপ্লাই করতে পারি, তাই না? সেইভাবেও দেখো আমি তোমাকে দুটো পদ্ধতিই দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে তুমি দেখবা যে দৈর্ঘ্য প্রস্থ কি হচ্ছে, দুটোই বৃদ্ধি পাচ্ছে। আর দুটোই যদি বৃদ্ধি পায় তাহলে আমরা সূত্রটা জানি যে a প্লাস বি ইন্টু প্লাস এবি বাই
100, তাই না? তাহলে সঙ্গে সঙ্গে বলবা যে দাদা 10 যোগ 25, এদিকে যোগ দিয়ে 10 গুণ 25/100, তাহলে এদিকে তোমার হচ্ছে কত 35 হচ্ছে, যোগ দিলে 0 0 কাটলে তোমার হচ্ছে এদিকে আড়াই হচ্ছে, তার মানে আড়াই যদি তুমি যোগ করো 25 আর আড়াই হচ্ছে, এই সরি 35 আর আড়াই হচ্ছে 37.5, কেমন 37.5%। এবার আরও একবার তুমি এই প্রসেসটাই অ্যাপ্লাই করতে পারো। এটা কি বলো তো বস, এটা কিন্তু এত শতাংশ বৃদ্ধি, এটা বৃদ্ধি, তারপরে উচ্চতা 20% হ্রাস পেয়েছে, তাহলে দেখো, তাহলে আমরা বলবো যে 37.5, 1 মিনিট, 37.5 হচ্ছে বৃদ্ধি ছিল, এবার 20% হ্রাস, তাহলে আবার কিন্তু এবি ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি, তাই না? দেখো বৃদ্ধি হ্রাস বললে আমরা জানি a মাইনাস বি মাইনাস এবি বাই 100, তাই তো বস? তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবা যে দাদা দেখো 37.5 এ মাইনাস বি হচ্ছে 20 মাইনাস এবি বাই 100, 37.5 ইন্টু 20/100, সঙ্গে সঙ্গে বলবা 5, আর এদিকে হচ্ছে দশমিক তুলে নিচে একটা শূন্য, ঠিক আছে, 5 দিয়ে কাটলে 5 10 50, 5 দিয়ে এটাকে কাটলে পরে তুমি বলবা 5 7 35, 5 5 25, মানে 7.5, কত 7.5, তাহলে 37.5 থেকে যদি 20 চলে যায় তাহলে বলবা যে দাদা 17.5 থাকছে, আর 17.5 এখানে বিয়োগ আছে, বিয়োগ দিলাম, ওখানে ওইদিকে আমরা ক্যালকুলেশন করে এইটুকু করে কি বললাম 7.5 পেলাম, তাহলে 17.5 থেকে 7.5 চলে গেলে 10 আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে? এটা গেল। এর থেকেও সহজ একটা পদ্ধতি আছে, দেখো দেখো আগে বলবা দাদা আগে আর পরে, দেখো আগে আর পরে, দেখো 10% কি হয়েছে, দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে, 10% মানে বলবা যে 1/10, মানে আগে যদি 10 থাকতো পরে 11 হয়েছে, দাদা 25% কি হয়েছে, প্রস্থটা 25% বৃদ্ধি পেয়েছে, 25% মানে বলবা 1/4, মানে আগে যদি 4 থাকতো পরে গিয়ে 4-এ 1 বেড়েছে মানে 5 হয়েছে, আর উচ্চতাটা 20% হ্রাস পেয়েছে, 20% মানে 1/5, মানে আগে যদি 5 থাকতো তাহলে পরে গিয়ে তোমার কি হয়েছে 1 কমে গেছে, অর্থাৎ 4 হয়েছে, ব্যাস এদের সবগুলোর গুণ করলে পরে নিচেরটা পাওয়া যায়, আর যদি কাটাকাটি যায় এপাশ ওপাশ কেটে দিবা, কেমন, কিচ্ছু হবে না তাতে। তাহলে দেখো গুণ করলে পরে মানে এদিকে তো 10ই হচ্ছে আর এদিকে 11ই হচ্ছে, তাহলে বলবা যে মোটের পরে আগে 10 হলে পরে এখন 11 হয়েছে মোটের পরে, তাহলে কত বেড়েছে, বলবা দাদা 10-এ 1 বেড়েছে, শতকরায় কত, ব্যাস এটা করলেও দেখবা 10% চলে আসছে, কোনো অসুবিধা নেই, যেটা তোমার খুশি। চলে আসো পরের প্রশ্নে, দেখো এরকম ধরনের প্রশ্ন এসেছে যে যদি একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হয় তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? তুমি দেখতে পাচ্ছ একটা মাত্রই পার্সেন্টেজ আছে যেটা বৃদ্ধি অথবা হ্রাস বলেছে, তাহলেই আমরা ওই যে 2a বৃদ্ধি বলেছে তাই প্লাস এবি মানে 2a প্লাস স্কোয়ার বাই 100, তাই না? সঙ্গে সঙ্গে হলো 50 50 1 মানে 50 দুগুণে 100 যোগ 50 ইন্টু 50/100, কাটলে 2 2 দিয়ে কাটলে হয় 25, মানে 125%, অপশান 1 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারছো? চলে আসো পরের প্রশ্নে, ভালো প্রশ্ন, দেখো বলছে যদি একটি সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 20% বৃদ্ধি করা হয় এবং উচ্চতা 4% হ্রাস করা হয় তাহলে আয়তনের নেট হ্রাস বা বৃদ্ধি ড্যাশ হবে, কি হবে বলো? সঙ্গে সঙ্গে বলবা দা এখানে কোন জিনিসটার কথা উল্লেখ করা হয়েছে, সিলিন্ডার মানেই তো তুমি বলবা যে চোঙ, তাই না? চোঙের কি, চোঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, দাদা চোঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটা কি, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h, ঠিক আছে, যেটা যার ক্ষেত্রফলটা 20% বৃদ্ধি পেয়েছে। এবার দেখো সিম্পলভাবে বোঝো, যদি বৃদ্ধি না পেত একটা সাধারণ সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র এটা, তাই তো? এবার বৃদ্ধি তোমার হচ্ছে বৃদ্ধি কিছু একটা বৃদ্ধি পেয়েছে বলেই তো তোমার ক্ষেত্রফলটা এত বেড়েছে, 20% বেড়েছে। দেখো কি বৃদ্ধি হবে, কখনোই পায়ার বৃদ্ধি মানে 2π কখনোই মানে বৃদ্ধি মানে 2π সেমই থাকে, এই আর এইচ এরা দুজনাই কম বেশি হয়, সেই জন্যই তো তোমার ক্ষেত্রফলটা বেড়ে যায়। যেমন উচ্চতাটা 4% কমেছে, মানে উচ্চতাটা 4% কমেছে, তাহলে নিশ্চয়ই 8টা বেড়েছে, 8টা অনেকটাই বেড়েছে, যার কারণে মোটের পরে ক্ষেত্রফল তোমার হচ্ছে 20% বেড়ে গেছে। দেখো সহজে আমি বলি যে কি করে তুমি সমাধান করবা, সঙ্গে সঙ্গে বলবা দা
যে আমরা দেখব যে মানে তোমার ওই হচ্ছে ব্যাসার্ধ আর উচ্চতার কি পরিবর্তন ঘটেছে। দেখো ব্যাসার্ধর কথা কিন্তু বলা নেই। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ব্যাসার্ধ আগে, ওই যে এই নিয়মটাই করি ভালো হবে, আগে আর পরের নিয়মে, হ্যাঁ? ব্যাসার্ধ আগে x ছিল, ধরো কিছু একটা হয়ে পরে গিয়ে y হয়ে গেছে। বেড়েছে কি কমেছে সেটা পরের কথা। আগে x ছিল পরে y হয়েছে। দাদা উচ্চতাটা কি বলছে ওরা? 4% হ্রাস। 4% মানে কি? বলবা 4% মানে 1/25। এসব তো তুমি জানোই। মানে 1/25 এটা কমেছে। মানে যদি উচ্চতাটা আগে যদি 25 থাকতো, পরে সেটা 24 হয়ে গেছে। কেমন? আর এদের গুণ করলেই নিচে কি পাওয়া যাবে? ক্ষেত্রফল পাওয়া যাবে। দেখো এখানেও কিন্তু 2π আছে, এখানেও কিন্তু মানে আগেও 2π ছিল, পরেও 2π ছিল। 2π আর লাগে না, কারণ ওটা সেম থাকে বলে কেটে, কেটে বেরিয়ে যায়। বিষয়টা ধরতে পারছো কি বলছি? এবার দেখো ক্ষেত্রফল 20% বেড়েছে। দাদা 20% বাড়া মানে কি? 20% বৃদ্ধি মানে দেখো আমি নিচের সংখ্যাটা বড় রাখছি, ওই জন্য আমি আর ভাঙছি না। আমি এটা তো বলতে পারি যে 20% বাড়া মানে আগে যদি 100 থাকতো, পরে গিয়ে সেটা 120 হয়ে গেছে। তাই না বস? তাহলে আমরা এই নিচেরটা কি করে পাই? ওপরেরগুলো গুণ করেই তো নিচেরটা আসে। ওপরেরগুলো গুণ করেই নিচেরটা আসে। তাহলে বলো 25 এর সাথে এমন কি x এর মানটা এমন কি ধরে গুণ করব যাতে 100 চলে আসে? বলবা 4 পজিশন 100, অর্থাৎ x এর মানটা 4। বিষয়টা বুঝতে পারলে? দাদা ঠিক একই রকমই 24 এর সাথে y এর মানটা এমন কি ধরবো যাদের গুণ করলে 120 চলে আসে? বলবা 5 ধরতে হবে। কত ধরতে হবে? 5 ধরতে হবে। তাহলেই 120 চলে আসে। তাহলে আমরা বুঝতে পারলাম কি? যে তোমার r হচ্ছে আগে 4 ছিল পরে 5 হয়েছে। h আগে 25 ছিল পরে 24 হয়েছে। এবার আমাদের এটুকু তো বুঝলে? চলে আসো। এবার আমাদের বলেছে যে আয়তনের নেট হ্রাস বা বৃদ্ধি কি হবে? বলো, বলো যে সিলিন্ডারের আয়তনের সূত্র কি? তুমি বলবা পাই r স্কয়ার h, তাই তো? যেখানে আমি বারবার করে বলছি যে পাই, তারপরে সূত্রে 2 এই সমস্ত থাকলে সেগুলোকে টানবা না, সেগুলো কখনো বাড়বেও না, কমবেও না। এই আর, এইচ, এল এরাই কিন্তু ওঠানামা করে বলেই তোমার হচ্ছে এই ঘটনাগুলো ঘটে। ঠিক আছে? আয়তন বলো বা ক্ষেত্রফল বলো বৃদ্ধি বা কম হয়। তাহলে আমরা দেখলাম আয়তনের ক্ষেত্রে আর স্কয়ার এইচ। বলো আর কি ছিল? আগে পরে আর কি ছিল? আগে পরে বলবা আগে আর 4 ছিল, সেটা পরে গিয়ে 5 হয়েছে। এটা কবার লিখবে? দুবার লিখবে। কেন? কারণ আয়তনের ক্ষেত্রে আর স্কয়ার এইচ আসে, আর এইচ একবার। এইচটা কি হয়েছিল দাদা? এইচ আগে 25 ছিল, পরে 24 হয়েছে। ব্যাস, এবার এদের গুণ করো, তাহলেই আয়তনটা পাবে। ঠিক মানে আগেরটার মতো, ক্ষেত্রফলের মতো, তাই না? দেখো কাটাকাটি গেলে আমি তো বলেছি কেটে দিবা। 6 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2 হচ্ছে। এদিকে 5 5 25 মানে 25 বাদ হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 থেকে 3 হচ্ছে। আগে যদি 2 ইউনিট হতো, তাহলে পরে গিয়ে 3 ইউনিট হয়েছে। তাই না? তাহলে কত বেড়েছে না কমেছে? বলবা বেড়েছে এখানে। এখানে হ্রাস তো পায়নি, বেড়েছে। কত বেড়েছে? 2 এ 1 বেড়েছে, শতকরায় কত? ব্যাস 50%। অপশন 3 আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে? ভালো প্রশ্ন কিন্তু এসেছিল। দেখো জানুয়ারি মাসে অরুণের বেতন 20% বৃদ্ধি পায়, আর নভেম্বর মাসে 35% বৃদ্ধি পায়। তার বেতনের মোট কত শতাংশ বৃদ্ধি? সিম্পল, তুমি বুঝতেই পারছো, যেহেতু দুটো মানে পার্সেন্টেজ আছে, দুটো বৃদ্ধি বৃদ্ধি বলুক, হ্রাস বৃদ্ধি বা হ্রাস হ্রাস বলুক না কেন, তাহলে সেক্ষেত্রে আমরা এবি দিয়ে সূত্রটা অ্যাপ্লাই করব, তাই না? সঙ্গে সঙ্গে বলবা এ প্লাস বি প্লাস এবি বাই 100। কারণ প্লাস হচ্ছে এই কারণেই দুটোই বৃদ্ধি বলেছে, জানোই তো এই সমস্ত জিনিসগুলো। সঙ্গে সঙ্গে কেটে দিলে 5, 5 দিয়ে কাটলে 7 হচ্ছে, মানে এদিকে 7 আর এদিকে তোমার হচ্ছে কত বলো? 55, তাই তো? 55 আর 7 যদি যোগ করো কত হয় বলো? 62 হয়। অপশন 4 আমাদের সঠিক উত্তর। চলে আসো পরেরটায়, বলো। একটি জিনিসের দাম হচ্ছে 25% বৃদ্ধি করা হলো, তারপর আবার 20% হ্রাস করা হলো এবং তারপর আবার 10% বৃদ্ধি করা হলো। ফলে দাম কি, কেমন কি হলো? সঙ্গে সঙ্গে বলবা দাদা আমরা আগে পরে দিয়ে করব, সুবিধা হবে। কি হবে? আগে পরে দিয়ে করব। 25% মানে 1/4, মানে আগে যদি 4 হতো, এটা কি বেড়েছে, মানে 4 এ 1 বেড়েছে, অর্থাৎ 5 হয়েছে পরে।
তারপরে বলছে 20% হ্রাস। এইভাবে যদি 3টে কেন 4টে 5টাও যদি এরকম পার্সেন্টেজ পরপর দেয়, ধরো বললো একটি জিনিসের দাম প্রথমে 25% বৃদ্ধি পায়, তারপর 20% কমে, তারপর 70% বাড়ে, তারপর 40% কমে, তারপর 80% বাড়ে, তারপর 50% কমে, মোটের উপর কতটা কমলো বা বাড়লো। যতবারই দিক না কেন তুমি আগে পরে দিয়ে করবা, খুব সহজেই তাড়াতাড়ি করে ফেলতে পারবা। কেমন? দেখো তারপরে বলছে 20% হ্রাস, 20% মানে 1/5 মানে 5, 5-এ 1 কমেছে 4 হয়েছে। তারপরে বলবা যে 10% বৃদ্ধি, 10% বৃদ্ধি মানে 1/10 মানে 10-এ 1 বেড়েছে 11 হয়েছে। ব্যাস কাটাকাটি গেলে কেটে দাও। তাহলে মোটের উপর থাকলো 10-এ 11 মানে 10, আগে 10 থাকলে পরে 11 হয়েছে, মানে 10-এ 1 বেড়েছে, শতকরাই করলেই 10%। কেমন? ঠিক একই রকমই পরেরটাও তাই। দেখো আগে পরে দিয়ে করো 12% মানে তুমি এটা এই আগে পরে দিয়ে লেখো, আগে পরে বলবা 12% কি হয়েছে? 12% এবং 23% বৃদ্ধি। তার মানে আগে যদি 100 থাকতো পরে গিয়ে 112 হয়েছে। এটাও আমি লিখতে পারি, তাই না? আগে যদি 100 থাকতো পরে গিয়ে 123 হয়েছে। আচ্ছা তারপরে এটা হচ্ছে হ্রাস পেয়েছে, মানে আগে যদি 100 থাকতো পরে গিয়ে সেটা কি হয়েছে বলো? 34 কমলে 66 হয়েছে। এবার একটু কাটাকাটি করবা। দেখো 4 দিয়ে যদি কাটো 4 25 100, 4 দিয়ে কাটলে হয় তোমার 4 দুগুণী 8 আর হচ্ছে 4 আটা 32, তাই না? 2 দিয়ে কাটলে হয় তোমার 33, 2 দিয়ে কাটলে হয় 50। কেমন? আরও কাটাকাটি যাই, দেখো 2 দিয়ে কাটতে পারো, 4 দিয়ে কাটতে পারো, 4 7 28, 4 দিয়ে কাটলে পরে হচ্ছে তোমার 4 25 100, তার মানে 25 25 625, 625 ইন্টু তোমার হচ্ছে 50 করবা এদিকে, আর এদিকে কি করবা? এদিকে তুমি হচ্ছে 7 আর 33 আর এটা গুণ করবা। করে তুমি তো বুঝতেই পারছো এখান থেকে এটা বাদ দিবা, সেটা উপরে রাখবা, নিচে থাকবে এইটা নিচে থাকবে, ইন্টু 100 করবা, সঠিক উত্তর চলে আসবে। এটা নিজেরা করো, করে আমাকে কমেন্টে সঠিক উত্তরটা জানাও। চলে আসো পরের প্রশ্নে। দেখো বলছে একটি জিনিসের দাম y% কমানো হয় এবং তারপর y% বৃদ্ধি করা হয়, চূড়ান্ত মূল্য চূড়ান্ত মূল্য মূল্যের চেয়ে 10% কম। তা y এর আনুমানিক মান কত? দেখো সিম্পলভাবে বোঝো, একটা জিনিসের দাম প্রথমে কি হয়েছে? y% কমানো হয়েছে। দাদা আমরা থোড়িই জানি আগে জিনিসের দামটা কি ছিল? আগে আর পরে। দাদা ধরো আগে জিনিসের দাম 100 ছিল, পরে y% কমেছে, মানে 100 থেকে y কমে গেছে, তাই না? y% কমেছে মানে কি? yটা কমে গেছে। বিষয়টা বুঝতে পারছো? আমি যদি বললাম একটা জিনিসের দাম 25% কমেছে, তাহলে যদি আমি যদি ধরি যে আগে 100 টাকার দাম ছিল, তাই তুমি তো বলবা যে 25 টাকা কমে গিয়েছে। সেই হিসাবেই কিন্তু আমি বললাম যে হচ্ছে 100 তে y কমেছে। বিষয়টা বুঝতে পারলে? তারপরে দেখো কি বলছে? তারপরে y% বৃদ্ধি করা আছে। যদি 100 হতো তাহলে তোমার 100 প্লাস y হবে, তাই না? এবার গুণ করো। দেখো গুণ করলে বলবা এটা গুণ করলে কি হয়? 100 গুণ 100, গুণ করলাম না বা এইভাবে রেখে দিলাম, তাতেও কোনো সমস্যা নেই। যাই হোক এটা সমান বলবা যে এটা গুণ করলে কি হয় তাই বলো দেখি, কেমন বুদ্ধি আছে তোমার। তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে কি বলবো? a মাইনাস b, a প্লাস b, তাই না? গুণ আছে a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে কি হয়? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ 100 স্কোয়ার মাইনাস ওয়াইয়ের স্কোয়ার। আচ্ছা দেখো এখানে স্কোয়ার লিখলেই ভালো হতো, তাহলে বিষয়টা খুব ভালো মাথায় ঢুকতো তোমার। যাই হোক আমি লিখে দিচ্ছি কেটে, যে 100 স্কোয়ার। তাহলে তুমি বলো আগে যদি 100 স্কোয়ার মানে হতো, তাহলে পরে গিয়ে 100 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা হয়েছে, তাহলে কি বলবা? যে কত কম না বেড়েছে? দাদা বলবা 100 স্কোয়ারে ওয়াই স্কোয়ারটা কি হয়েছে? 100 স্কোয়ারে ওয়াই স্কোয়ারটা কমেছে, তাই না? ওয়াই স্কোয়ারটা কমেছে। আর এটা সমানই কত শতাংশের মূল্য? সেটা 10%-এর মূল্য, তাই না? তাহলে হচ্ছে কি করবা বলো? 10% মানে 10/100 লিখবা। এই 0 0 কাটলে তাহলে পরে তুমি বলবা দাদা যে আচ্ছা আরও কাটা যায়। দেখো মানে এখানে এইটুকু ক্যালকুলেশনটা এখানে আমি করে দিচ্ছি। দেখো স্কোয়ারটা তুলে দিয়ে এখানে দুটো 100 লিখলাম, একটা 0 কাটলো মানে 1000 থাকলো। তাহলে ওয়াই স্কোয়ার সমান 1000। বিষয়টা বুঝতে পারছো? ওপাশে গিয়ে বজ্র গুণন হয়ে তুমি তাহলে বলবা দাদা যে ওয়াই স্কোয়ার সমান 1000। তাহলে শুধু ওয়াই সমান কি হবে? √1000। 1000কে আমি এভাবে লিখতে পারি,
যে ১০০ গুণ ১০ অবশ্যই পারি। ১০০ কেন করলাম? কারণ ১০০ মানে ১০টা বাইরে আসবে, রুটের মধ্যে ১০ আচ্ছা, দেখো এখানে অপশানটা আচ্ছা, দেখো আমরা কি পেলাম? ১০ আর এদিকে √১০ বলো এবার আমায় যে √১০ এর মান কত? বলো, √১০ এর মান হচ্ছে 3.1632 মাথায় থাকবে? √১০ এর মান হচ্ছে 3.1632 তাহলে 3.1632 এর সাথে ১০ গুণ করলে বলবা যে দশমিকটা এক ঘর শুধু পিছিয়ে যাবে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে ৩১.63। হ্যাঁ, ৩১.63 দেখো তো। এই যে অপশান ৪ আমাদের সঠিক উত্তর হবে। তাহলে এই তোমাদের এই যে গ্রুপ ডিতে মোটামুটি ৪০টার বেশি হবে, ঠিক আছে? আজকে আমরা ১০টা টাইপ করে নিলাম, ঠিক আছে? ২-৩ দিনের মধ্যে আমি সব করিয়ে দেবো এরকম করে, চিন্তার কোনো কারণ নেই। আর হচ্ছে যে টপিক অনুযায়ী যে ক্লাসগুলো দিচ্ছি ম্যাথের সেগুলো কিন্তু ভালো করে করবা। আর এগুলো হচ্ছে ইউটিউবেও দিচ্ছি ২-১ টা, আবার বাদবাকি কিন্তু সব তুমি টেলিগ্রামে পাবা, ঠিক আছে? আর সবাই ভালো করে পড়ো, রাখছি। জয় হিন্দ।